আসসালামু আলাইকুম। তোমরা যারা জয়েন করছো একটু আমার বাকি যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। যারা জয়েন করছো তারা একটু বাকিদের মেনশন করে দাও। যারা জয়েন করছো তারা একটু বাকিদের মেনশন করে দাও কুইকলি জয়েন করার জন্য। তোমরা একটু বাকিদের মেনশন করে দাও। আর আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আবার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করিও। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করি। আমরা লাস্ট কয়েকদিন ধরে সামান্তরিক সূত্র নিয়ে পড়তেছিলাম। তো আসলে আমাদের স্থিতিবিদ্যা, আমাদের ম্যাথের স্থিতিবিদ্যাটা হচ্ছে তোমার 3টা অংশে ডিভাইডেড, 8A 8B 8C। তো তার মধ্যে আমাদের 8A এর মধ্যে কয়েকটা টাইপস আছে। 1 নাম্বার টাইপস হচ্ছে সামান্তরিক সূত্র, যেটা সবচেয়ে বড়। সেই সামান্তরিক সূত্রটা আমরা ইনশাল্লাহ আজকে শেষ করব। তো আমি আমার মতো করে সামান্তরিক সূত্র রিলেটেড যত ম্যাথ আছে সবগুলোকে আমি একটা কমন কনফিগারেশন আনতেছি। আর এরপরে হচ্ছে তোমার আজকে আমরা আরেকটা শুরু করব, সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। এই ত্রিভুজ সূত্র হচ্ছে আরেকটা অংশ। সেই ত্রিভুজ সূত্র আমরা আজকে ধরবো এবং আজকে শেষ করে ফেলবো। এরপরে আমাদের আসবে হচ্ছে তোমার উপাংশ নিয়ে কিছু জিনিস আসবে, যে অনেকগুলো থাকলে কীভাবে উপাংশ দিয়ে করতে হয়, যেটাকে আমরা বলি বল জোটের লব্ধি। সেটা আমরা লাস্ট পার্টে পাবো, সেটা আমরা আগামী ক্লাসে পড়ব। আর বারবার আমি একটা কথাই বলতেছি, স্থিতিবিদ্যার মধ্যে তোমরা অনেকে বেশি ভয় পায়, কারণ হচ্ছে তারা প্র্যাকটিস কম করে। তো আমি ওই কারণে হচ্ছে, কারণ স্থিতিবিদ্যার মধ্যে একটা কী জানো, অন্যান্য অধ্যায় যেমন তোমাকে আমি করাচ্ছি, একটা ম্যাথ দিলে বাকি সব ম্যাথ খালি ইকুয়েশন ভিন্ন, হুবহু সেম। স্থিতিবিদ্যার ম্যাথগুলো তো হচ্ছে কি ম্যাথ সেম, কনসেপ্ট সেম, ভিতরে ক্যালকুলেশনটা ভিন্ন। অ্যান্ড এই ক্যালকুলেশনে কিছু কিছু ম্যাথে তোমাকে জোস লেভেলের কনসেপ্ট থাকতে হয়। অর্থাৎ তুমি এটা জেনারেল নিয়মে না করে একটু টেকনিক অ্যাপ্লাই করলে অনেক বড় ম্যাথ ছোটো হয়ে যায়। না হয় স্থিতিবিদ্যার ম্যাথগুলো একটু উল্টাপাল্টা করলে অনেক বড় বড় হয়ে যেতে পারে ক্যালকুলেশন। ওই কারণে আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করার জন্য আমি ম্যাক্সিমাম ম্যাথ করাই দিচ্ছি। তো আমাকে এখন কনফার্ম করো আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। ভিডিও ক্লিয়ার আমিও দেখতেছি, সাউন্ড ক্লিয়ার না হলে তো ভিডিওর মজা নাই। এতে ফ্যানটা বাইর করে নিয়ে আসুন তো, ওই ফুলিটা বাইর করলে হয়ে যাবে।
এদিকে নিয়ে আসেন, এদিকে লাইন আছে, গরম লাগতেছে বেশি। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। শুরু করবো কিনা বলো, সব কিছু ঠিকঠাক আছে কিনা? তাহলে আমরা শুরু করে দিই। আজকের ক্লাসে একটু ধৈর্য সহকারে আমাদেরকে থাকতে হবে। আমি অনেকগুলো ম্যাথ করাবো আজকে। আর আমি বারবার একটা কথাই বলতেছি, স্থিতিবিদ্যা আমি ম্যাক্সিমাম ম্যাথ আমি নিজেই করাই দিব। অর্থাৎ একটু ভিন্নতা দেখতেছি সেই ম্যাথটা আমি করাই দিচ্ছি, একটু ভিন্নতা দেখতেছি সেই ম্যাথটা আমি করাই দিচ্ছি। আর স্থিতিবিদ্যার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই নোট করতে হবে। আর আমি তোমাদেরকে অবশ্যই বলবো, নোট করার ক্ষেত্রে তুমি কোয়েশ্চেন সহ নোট করবা, কারণ আমার টাইপটা বইয়ের সাথে মিলবে না, কোনো বইয়ের সাথেই মিলবে না। হ্যাঁ, আমার টাইপটা কোনো বইয়ের সাথে মিলবে না। ওর নিচের এটাকে ঘুরে উপর তুলে দেন, এটাকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে থাকি। ওই যে নিচের এটা ঘুরাইলে স্ট্যান্ড উপরে উঠবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে থাকি। হ্যাঁ, আর এদিক দিয়ে দে, তাহলে এই থেকে বাতাস আসবে। ওই যে সকেট এখানে আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যে প্রথম যে ম্যাথটা আছে ওই ম্যাথটা, আর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেইনলি আমাদের এই কোয়েশ্চেনটা বোঝাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা আমরা অনেকে বুঝি না, এই কোয়েশ্চেনটা আমরা অনেকে বুঝি না, এই কোয়েশ্চেনটা আমরা অনেকে বুঝি না। এবার ধাক্কা দিলে উঠে যাবে। হ্যাঁ, উঠার পর এবার এটা আবার ঘুরে টাইট কর। হ্যাঁ, তাহলে আমরা খেয়াল করে দেখি যে প্রথমত তোমাকে যে কোয়েশ্চেনটা করা হলো সেই কোয়েশ্চেনটা একটু খেয়াল করে দেখো। কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের, তাহলে আমাকে প্রশ্নটা বলছে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের কি সেটা আমরা পরে দেখব, দুইটি বলের কি সেটা আমরা পরে দেখব। বাট তোমাকে বলেই দিছে কোন একটি স্পেসিফিক বিন্দু, তাহলে আমরা সেই বিন্দুটা নিলাম এটা। এই কোন একটা বিন্দুতে ক্রিয়ারত দুইটি বল, তাহলে আমাদের কোন একটা বিন্দুতে ক্রিয়া করতেছে কয়টি বল? দুইটি বল। তাহলে আমাদের এইটা বিন্দু, এই বিন্দুতে দুইটি বল ক্রিয়া করতেছে, তাদেরকে আমি নাম দিলাম হচ্ছে পি এবং কিউ। এটা আমার দেওয়া নাম, সে হচ্ছে পি এবং কিউ। এবার তোমারে বলা হলো যে দুইটা বল ক্রিয়া করতেছে, কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটি বল, কে কে? পি এবং কিউ। এটা আমি ধরে নিছি। তোমাকে তারা বলল ওই দুইটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে এফ ও জি। তো আমরা জানি ভাই, বৃহত্তম লব্ধিকে আমরা বলি হচ্ছে পি প্লাস কিউ, ক্ষুদ্রতম লব্ধিকে আমরা বলি হচ্ছে পি মাইনাস কিউ। যাকে আমি পি প্লাস কিউ বলতেছি তাকে তারা বলতেছে এফ। তাহলে আমার এই কনসেপ্ট অনুযায়ী পি প্লাস কিউ এর মান এফ, যাকে আমরা ক্ষুদ্রতম পি মাইনাস কিউ বলতেছি তাকে তারা বলতেছে জি। তাহলে পি মাইনাস কিউ এর মান হচ্ছে জি। এখন তোমাকে বললো কি দেখো, তাহলে এতটুকু আমরা জেনে গেছি। তারা বললো কোনো বিন্দুতে দুইটা বল ক্রিয়া করে, করাইলাম। এবার হচ্ছে বলের নাম বলে নাই, বলের নাম যখন বলে দিয়েছে আমরা তাদের নাম অনুসারে অবলম্বন করছি। যেহেতু বলে নাই আমরা ধরে নিয়েছি পি এবং কিউ। তারা বলে দিছে এদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে এফ ও জি। তাহলে বৃহত্তম লব্ধি আমি জানি হচ্ছে পি প্লাস কিউ, ক্ষুদ্রতম লব্ধি আমি জানি হচ্ছে পি মাইনাস কিউ। এই যে আমরা বলতেছি বৃহত্তম লব্ধি তাকে তারা বলতেছে এফ, এই যে ক্ষুদ্রতম লব্ধি তাকে তারা বলতেছে জি। তাহলে আমরা বলতেই পারতেছি পি প্লাস কিউ মান হচ্ছে এফ, পি মাইনাস কিউ মান হচ্ছে জি। এটা আমরা লিখে ফেললাম। তাহলে আমরা অলমোস্ট লিখে ফেললাম পি প্লাস কিউ সমান হচ্ছে এফ, পি মাইনাস কিউ সমান হচ্ছে জি। এটা আমি প্রশ্ন পড়েই বুঝছি। এবার তোমাকে বললো প্রমাণ করো যে, পি কে যে মানে তোমরা জানো, পি মানে প্রমাণ, কে মানে করো, যে মানে যে, প্রমাণ করো যে বল দ্বয়ের, এই কোন বল? যারা প্রাথমিকভাবে যাদের কথা বলছিল এফ এবং জি কিন্তু বল ওইগুলা না। এফ এবং জি হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধির মান, কিন্তু প্রকৃতপক্ষে বল হচ্ছে পি কিউ। তোমাকে বলছে ওই বল দ্বয়ের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণ আলফা হলে, তাহলে অলরেডি তারা বলে দিছে, বলের নাম কি বলে নাই আমি ধরে নিছি, কিন্তু মধ্যবর্তী কোণ যে আলফা সেটা তারা বলে দিছে, ওই কারণে আমি আলফা ধরছি। এবার তোমাকে বলা হলো আলফা হলে তাদের লব্ধির মান এটা প্রমাণ করতে হবে। তো তুমি সিম্পল বলো না, পি এবং কিউ আমরা ধরে নিছি, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তোমার কার মান বের করতে বলছে? লব্ধির মান। ফর্মুলা কি ভাই? লব্ধির মানের ফর্মুলা হচ্ছে √পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কজ অফ আলফা। এটা হচ্ছে লব্ধির মান। কিন্তু তোমাকে বলে দিছে ওই লব্ধির মান এত, এটা তোমাকে প্রমাণ করতে হবে। আগে বলো কোয়েশ্চেনটা বুঝছি কিনা বলো।
কোয়েশ্চেনটা বুঝছি কিনা বলি, কোয়েশ্চেনটা বুঝছি কিনা? এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা কোয়েশ্চেন বুঝছি কিনা। হ্যাঁ ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি বলতেছো লব্ধির মান হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, কিন্তু তারা বলতেছে লব্ধির মান রুট ওভার এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। দ্যাট মিনস তোমার লব্ধির ফর্মুলাতে ফি আছে, কিউ আছে, আলফা আছে। তাদের লব্ধির ফর্মুলাতে আলফা কিন্তু আছে, সো আলফাকে নিয়ে আমার টেনশন নাই। তাদের লব্ধির ফর্মুলাতে এফ এবং জি আছে, এখানে ফি কিউ নাই। তাহলে তোমার ফি এবং কিউকে এফ এবং জিতে রূপান্তর করতে হবে না? হ্যাঁ, অলরেডি আমি জেনে গেছি ফি প্লাস কিউ সমান এফ, ফি মাইনাস কিউ সমান জি। কিন্তু আমার কথা হচ্ছে ফি প্লাস কিউ এর মান যদি এফ হয়, ফি মাইনাস কিউ সমান যদি জি হয়, তাহলে ফি এর মান কত, কিউ এর মান কত, সেটা আমরা বের করব। কারণ ফি কিউ তো আমরা নিজেরা ধরে নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাই এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। আমি যদি 1 এবং 2কে যোগ করে দিই, দুইটাকে যোগ করলে কিউ কিউ ক্যান্সেল হয়ে যাবে, কিউ কিউ ক্যান্সেল, 2 ফি ইকুয়ালস টু এফ প্লাস জি। এখান থেকে বলতে পারবো এফ প্লাস জি এর মান হচ্ছে, ফি এর মান হচ্ছে এফ প্লাস জি বাই 2। একইভাবে একটা থেকে আরেকটা বিয়োগ করলে তুমি কিউ এর মান পেয়ে যাবা, কিউ এর মান পেয়ে গেছো এফ মাইনাস জি ডিভাইড বাই 2। তাহলে তোমার মেইন কনসার্ন ছিল আমার লব্ধির মান হচ্ছে এটা, এখানে ফি কিউ আছে, যেটা দেখাইতে বলেছে সেখানে আমার এফ জি আছে। তাহলে ফি এবং কিউকে কীভাবে এফ এবং জিতে রূপান্তর করতে হবে সেটা দেখতে হবে। অলরেডি আমি দেখে গেলাম ফি এর মান হচ্ছে এত, কিউ এর মান হচ্ছে এত। এই ফি এর মানটা বসাই দাও, ফি এর জায়গায় যদি ফি এর মানটা বসাও, ফি স্কোয়ার মানে কত, এফ প্লাস জি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4। তাহলে আমি 4টাকে পাশে লিখলাম, 1/4 ইন্টু এফ প্লাস জি হোল স্কোয়ার। এরপর এটাকে স্কোয়ার করলে এফ মাইনাস জি হোল স্কোয়ার ডিভাইড বাই 4, মানে নিচের 4টাকে আমি সাইডে লিখলাম আর কি, ব্যাপার না, তুমি নিচে লিখলেও কোনো সমস্যা নাই। এবার 2 ইন্টু ফি এর জায়গায় ফি এর মান বসাইলাম, কিউ এর জায়গায় কিউ এর মান বসাইলাম, কজ অফ আলফা রয়ে গেল। আমার মেইন কনসার্ন ফি এবং কিউকে নিয়ে, আলফাকে নিয়ে না। এতটুকু আমরা বুঝছি কিনা বলি, এতটুকু বুঝছি কিনা বলি, এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা? এবার সিম্পল, তোমার কাজ হচ্ছে এটাকে, এখানে দেখো এখন এফ জি আর আলফা ছাড়া অন্য কেউ নাই, এখন এটাকে সামহাও এই ফরম্যাটে নিতে হবে, এটা হচ্ছে তোমার কাজ। এবার কিভাবে ক্যালকুলেশন করবে তোমার ইচ্ছা। যেমন আমি দেখলাম এখানে 1/4 আছে, এখানে 1/4 আছে, 1/4 কমন নিলাম, কমন নিলে থাকে হচ্ছে এটা। এরপর ভাইয়া এখানে মনে করো আমাদের 2 কাটাকাটি গেল, আর একটা 2 থেকে যায়, 1/2 লিখলাম। এখানে আছে এফ প্লাস জি, এখানে আছে এফ মাইনাস জি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার লিখলাম, কজ আলফা। এবার হচ্ছে ভাইয়া ব্র্যাকেটের ভিতরে দেখো এফ প্লাস জি হোল স্কোয়ার প্লাস এফ মাইনাস জি হোল স্কোয়ার। আমরা জানি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ছোট্টবেলার ফর্মুলা। যদি কারো মনে হয় ভাইয়া আমি এটা জানি না, তাহলে তুমি করো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করো, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করো, 2fg কাটাকাটি করো, অটোমেটিক এটা পেয়ে যাবা। তো এর থেকে বেটার তুমি সূত্র মুখস্থ করো, আর এই সূত্র যে পারে না তারা তো ফিটানো উচিত। এবার আসো আমাদের, তোমার যদি মনে হয় তুমি এই সূত্রটা পারো না, তাহলে বাসার মধ্যে তুমি 10 বার কান ধরে উঠবোস করবো, তখন দেখবে যে এই সূত্র মনে চলে আসবে। এবার আসি আমরা, তাহলে এখান থেকে সিম্পলি বলতে পারতেছি কি ভাই, এটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, আর এখানে যেভাবে আছে সেভাবে রয়ে গেল। এবার তোমার এখানে কাটাকাটি করলে 4 কাটাকাটি করলে 1/2 থাকে, এখানেও 1/2 আছে, এখানেও 1/2 আছে, 1/2টা কমন নিলাম, কমন নিয়ে বাইরে নিয়ে চলে আসলাম। বাইরে আসলে বুঝতেই পারতেছো 1/√2, আর ভিতরে আছে কত, এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার লিখলাম, আর এই জিনিসটা আছে। তো এই জিনিসটাকে আমরা সরাসরি গুণ করে দিই, গুণ করে দিলে কি হয়,
এফ স্কোয়ার কজ আলফা জি স্কোয়ার কজ আলফা। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাই আপনি কেন গুণ করলেন, কারণ আমার যেটা প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু এফ আলাদা জি আলাদা, এফ এবং জি কিন্তু এভাবে একসাথে করে নাই, দুইটা আলাদা আলাদা। তাহলে আমার একটা এফ স্কোয়ার একটা জি স্কোয়ার লাগবে, এর বেশি থাকা যাবে না কিন্তু। তাহলে আমার এফ স্কোয়ার এখানেও আছে এখানেও আছে, জি স্কোয়ার এখানেও আছে এখানেও আছে, বাট আমার একটা থাকতে হবে। ওই কারণে গুণ করার পর আমি এফ স্কোয়ারওয়ালা দুইটা থেকে এফ স্কোয়ারটা কমন নিলাম। এখানে আমার এফ স্কোয়ার আছে, এখানে এফ স্কোয়ার কজ আলফা, এফ স্কোয়ারটা কমন নিলে 1 প্লাস কজ আলফা। এখানে জি স্কোয়ার আছে এখানে জি স্কোয়ার আছে, জি স্কোয়ার কমন নিলে 1 মাইনাস কজ আলফা। এবার দেখো এফ স্কোয়ারটা আমার রয়ে গেল 1 প্লাস কজ আলফার ফর্মুলা আমরা সবাই মুখস্থ জানি, 2 কজ স্কোয়ার আলফা বাই 2, ত্রিকোণমিতির ফর্মুলা 2 কজ স্কোয়ার আলফা বাই 2। 1 মাইনাস কজ আলফার ফর্মুলা আমরা সবাই জানি 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। তাহলে জি স্কোয়ার ইন্টু 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 বসাই দিলাম। এবার একটু খেয়াল করে দেখো এখানে 2 আর এখানে 2, এই 2 কমন নেওয়া যায় না? জি ভাইয়া, কমন নিয়ে বাইরে রুটের বাইরে আনলে কত হবে? √2। তাহলে আমরা 1/√2 আছে, আর এখান থেকে 2টা কমন নিয়ে √2টা বের করে নিয়ে আসলাম, আর ভিতরে থাকে কত? 2 বাদে বাকিটা এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। √2 কাটাকাটি করলে ভিতরে যেটা আছে সেটা রয়ে গেছে, এবং এটাই তোমাকে প্রমাণ করার জন্য বলছে, এবং আমাদের প্রমাণিত হয়ে গেছে। বলো বুঝছি কিনা, এই ম্যাথটা আমাদের ক্লিয়ার কিনা বলো। অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কিন্তু যথেষ্ট সোজা, তোমরা নিজেরা ট্রাই করলেও হয়তো পারতা, কিন্তু কথা হচ্ছে আমাদের আমি করাই দিছি যাতে করে বাসায় কোনো প্রবলেম না হয়। এবার তোমরা স্ক্রিনশট তুলে নাও। ওকে, এটা ছিল আমাদের প্রথম ম্যাথ। এবার আসি সেকেন্ড ম্যাথ, মানে আজকের দিনে সেকেন্ড ম্যাথ। সেকেন্ড ম্যাথ হচ্ছে এটা মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে আসি, তো আমি কোয়েশ্চেনটা লিখতে থাকি, আমি কোয়েশ্চেনটা লিখবো, তোমরা কোয়েশ্চেনটা এট এ টাইম চিন্তা করবা। হ্যাঁ, আমাদের এটাই সবচেয়ে বেটার যে আমি করতে করতে তুমি চিন্তা করো, এটাই তোমাদের জন্য সুবিধাজনক। ওকে, আমাদের এবারে কোয়েশ্চেন ম্যান সাকিব হোসেন জিয়ান ভাইয়া টাইপ 1-এর লাস্ট 3টা ম্যাথ করাবেন বলছেন। হ্যাঁ, সেগুলোই আমি করাচ্ছি। তোমার কি মনে হয় না একটু আগে যে ম্যাথটা করাইছি সেটা টাইপ 1-এর সামান্তরিক সূত্র ইউজ করছি না? সব সামান্তরিক সূত্র, মানে আমরা এই পর্যন্ত এখন আমরা টাইপ 1-এ আসি, এখনও পর্যন্ত যত ম্যাথ করছি সবগুলো আমার টাইপ 1। এরপর আমাদের টাইপ 2 আসবে, এখনও পর্যন্ত আরও করবো আমরা। নেক্সট টাইপে আসা পর্যন্ত আমাদের টাইপ 1 চলতেছে, এখনও টাইপ 1 একটা টাইপের ম্যাথ চলতেছে, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। এখনও শেষ হয়নি, আরও আছে। আসো আমি কোয়েশ্চেনটা লিখি। সুমাইয়া ইসলাম বেশি কিছু পড়াবেছে না? বেশি কিছু পড়াই না, একটা ম্যাথ করাইছি, ওই ম্যাথটা তুমি পরে দেখে নিও, এটার ইফেক্ট অন্যগুলোতে পড়বে না, এখন থেকে করতে থাকো। তাহলে আসি, আমাদের বলা হলো থিটা কোণে ক্রিয়ারত। আমি কোয়েশ্চেনটা লিখি, তোমরা আমি কোয়েশ্চেনটা লেখার সাথে সাথে নিজে নিজে চিন্তা করতে থাকো। থিটা কোণে ক্রিয়ারত ফি কিউ মানের বলদয়ের লব্ধি। প্রশ্ন পড়ে তোমরা নিজেই চিন্তা করো তুমি কি করবা, এরপর আমি তো করাই দিব, দেন তুমি দেখবা চিন্তার মিল আছে কিনা। যদি চিন্তার অমিল থাকে তখন তুমি নিজেই বুঝতে পারবা কেন তোমার চিন্তার সাথে আমার চিন্তা মিলে নাই। আশা করি চিন্তা মিলে যাবে। থিটা কোণে ক্রিয়ারত ফি কিউ মানের বলদয়ের লব্ধি 2m √p² + q²। উক্ত কোণটি উক্ত কোণটি 90 ডিগ্রি মাইনাস থিটা হলে লব্ধির মান 2m - 1 √p² + q² হয়। এবার তোমাকে বলা হলো প্রমাণ করো যে
টেন থিটা ইকুয়ালস টু m মাইনাস ওয়ান ডিভাইডেড বাই m প্লাস ওয়ান। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। আসো আমরা একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করে দেখি যে ভাইয়া আমাদের এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ। প্রমাণ করো যে টেন থিটা ইকুয়ালস টু এটা। প্রমাণ করব ঠিক আছে, আগে আমার প্রশ্নে কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। প্রশ্নটাকে আমি ফিগার আউট করতে পারলে আমার কাজ অটোমেটিক হয়ে যাবে। এই ধরনের স্থিতিবিদ্যার সবচেয়ে বড় সুবিধা এটা। প্রথম লাইনে কি বললো, আমাদের থিটা কোণে, মানে একটা কোণ হচ্ছে থিটা, থিটা কোণে ক্রিয়ারত ফিকিউ মানের বলদয়ের লব্ধি হচ্ছে, ফিকিউ মানে আমাদের বলদয়ের লব্ধি হচ্ছে টোয়াইজ m প্লাস ওয়ান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা তোমাকে অলরেডি বলে দিছে। তাহলে এই কথাটার মানে কি? তাহলে আমাদের প্রথম লাইন যেটা বললো, থিটা কোণে ক্রিয়ারত ফিকিউ মানের বলদয়ের লব্ধি। তাহলে আমরা একটা কথাই বলতে পারি ভাইয়া, কোনো একটা বিন্দু, এই বিন্দুতে একটা বল আছে ফি, আর একটা বল আছে ভাইয়া আমাদের কিউ, এবং মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে আমি বলতেছি হচ্ছে ভাইয়া এটার লব্ধি হচ্ছে আমাদের আর। তারা বলে দিল সেই লব্ধিটা হচ্ছে, লব্ধি আমরা আর বলতেছি, তাই সেই লব্ধিটা তারা বলতেছে টোয়াইজ m প্লাস ওয়ান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তারা বলেই দিছে যে আমাদের যখন থিটা কোণে, এই থিটা কোণে মধ্যবর্তী কোণ থিটা কোণে ক্রিয়ারত ফি কিউ মানের বলদয়ের লব্ধি হচ্ছে এত। ওকে, তোমরা মনে মনে চিন্তা করেই ফেলো, যেহেতু তোমাকে লব্ধির মান দিয়েই দিছে, কি দিছে? লব্ধির মান। তাহলে তুমি কার সূত্র করবা? অবভিয়াসলি লব্ধির মানের সূত্র, কারণ লব্ধির মান দেওয়াই আছে। কোন সম্পর্কিত আমাকে কোনো ডিটেলস দেওয়া নাই, আমাকে দেওয়া আছে লব্ধির মান, এবং মধ্যবর্তী কোণটাও দেওয়া আছে যেটা লব্ধির মানে লাগে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো। এখান থেকে আমরা বলতে পারবো হচ্ছে, আমরা জানি লব্ধির ফর্মুলা হচ্ছে, আমাদের লব্ধির ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ অফ আলফা। এখানে আর এর মান কত? এটাকে স্কোয়ার করলে হবে টোয়াইজ m প্লাস ওয়ান হোল স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে স্কোয়ার করলে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এরপর হচ্ছে ইকুয়ালস টু পি স্কোয়ার, ফি এর জায়গায় কিন্তু ফি আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ অফ আলফা মানে হচ্ছে মধ্যবর্তী কোণ। এখানে মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে আমরা একটা কথা বলতে পারি, প্রথম যেই জিনিসটা আমাদেরকে বলা হলো সেখান থেকে আমরা চাইলে এই কাজটা করে ফেলতে পারি, এবং আমরা করে ফেললাম। ওকে, লব্ধির মান দেওয়া আছে, সেখান থেকে এটা করলাম। পরে কি করবো সেটা পরের হিসাব। এবার আসো এখানে যদি আসতে চাও, ওকে, পরের লাইনটা পড়ো। বলা হলো থিটা কোণ। এবার তোমাকে বললো উক্ত কোণটি, কোন কোণ? উক্ত মানে কি? বাংলা ভাষা তো পারো তোমরা। উক্ত মানে হচ্ছে যেটা অলরেডি আমাদের কি তোমাকে বলা হয়েছে, কোনটা বলা হয়েছে? থিটা কোণ। ওই উক্ত কোণটা 90 মাইনাস থিটা হলে, মানে এবার সে 90, এবার সে থিটা না, এবার সে হচ্ছে 90 মাইনাস থিটা, তখন লব্ধি হয় এটা। তাহলে সব কিছু আগের মতো আছে ভাইয়া। এটা আমার ফি, এটা আমার কিউ, মধ্যবর্তী কোণটা বলতেছে তারা 90 মাইনাস থিটা। ঠিক ওই মুহূর্তে লব্ধিটার মান তারা বলেই দিছে টোয়াইজ m মাইনাস ওয়ান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, তাহলে আমরা আবার বলতে পারি ভাইয়া, আমরা জানি লব্ধির ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ অফ আলফা। এখন আর এর মান কত? এটাকে স্কোয়ার করলে কি হবে? টোয়াইজ m মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ অফ মধ্যবর্তী কোণ কত? 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস থিটা। এবার তুমি খেয়াল করো, যেহেতু তোমার কস 90 মাইনাস থিটা, তাহলে তোমার মনে অবশ্যই এখন আমাদের উতলা হয়ে গেছে কিভাবে ভাই আমরা এটাকে কোয়াড্রেন্ট চেঞ্জ করতে পারি। কারণ যখনই আমরা কোণের সাথে একটা 90, 180, 270, 100, 360 হোয়াট এভার 90 গুণিতক টাইপসের কোণ পাই, তখন আমার মনটা কেমন কেমন করে জানি আমাদের কোয়াড্রেন্ট চেঞ্জ করতে চায়। তো কোয়াড্রেন্ট চেঞ্জ যদি তুমি করো, 90 হলে কসটা সাইন হয়ে যাবে, 90 মাইনাস মানে ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, মানে হচ্ছে আমাদের পজিটিভ থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টোয়াইজ m মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ সাইন থিটা। এটা আমরা পেয়ে গেছি। তাহলে সিম্পল ভাইয়া, আমার এখানে লব্ধি দেওয়া আছে, এখানে লব্ধি দেওয়া আছে, এখান থেকে আমি লব্ধির মান বের করলাম, এখান থেকে লব্ধির মান বের করলাম। এবার আসো, তোমাকে বলছে কি, যদি এটা হয় প্রমাণ করো যে টেন থিটা ইকুয়ালস টু m মাইনাস ওয়ান বাই m প্লাস ওয়ান। কার মান বের করতে বলছে ভাই? টেন থিটা। টেন থিটা মানে কি?
সিম্পল ভাইয়া, টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। টেন থিটা মানে আমরা কি জানি ভাই? টেন থিটা মানে আমরা জানি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে তোমার কাজ কি ভাইয়া? তোমার কাজ হচ্ছে এখান থেকে এখানে আছে কস থিটা, এখানে আছে সাইন থিটা। তাহলে এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করে সাইনের মান বের করতে হবে, এখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে কজের মান বের করতে হবে। সাইনকে কস দ্বারা ভাগ করলে টেন বের হবে। কথা ক্লিয়ার কিনা বলো? করব, আগে বলো এতটুকু কথা ক্লিয়ার কিনা, আগে বলো এতটুকু কথা ক্লিয়ার কিনা, আগে বলো এতটুকু কথা ক্লিয়ার কিনা। ওকে, এবার তোমার কাজ দেখো ভাই, দেখো এখানকার ম্যাথগুলোতে সবাই আমাদেরকে একটা প্রশ্ন করে, ভাই এই প্রশ্নটা বললো কেন এই কাজগুলো করলাম, আমি সেই জিনিসটাই দেখাচ্ছি। কেন করছো সেটা প্রশ্নে দেওয়া আছে, প্রশ্ন দেখার মতো চোখ এবং সেন্সটা থাকতে হয়। তোমাকে বলা হলো থিটা কোণে কী হতো, দেখো তোমার বইতে কিন্তু চিত্র আঁকা লাগবে না, বাট আঁকলে কোনো সমস্যা নাই, এবং আমি প্রেপার করি তুমি চিত্র আঁকবা। কেন? চিত্র আঁকলে ম্যাথটা অলরেডি 50% সলভ হয়ে যায়। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ম্যাথ স্থিতিবিদ্যা তারা মিলাইতে পারে না, একটাই কারণ, ভাই ওই গাইডটা আমি ফলো করি, ওই গাইডে তো চিত্র আঁকে নাই, আমার তো চিত্র আঁকার কোনো দরকার নাই। হ্যাঁ ভাই দরকার নাই, আপনি চিত্র না আঁকলে সমস্যা নেই, কিন্তু চিত্র আঁকলে ম্যাথটা ইজি হয়ে যায়। ফ্রি হ্যান্ডে ড্র করো চিত্র, কোনো সমস্যা নেই। যদি তোমার চিত্র আঁকতে ইচ্ছা না করো, প্রয়োজনে রাফে অঙ্কন করে ম্যাথ করে আবার কেটে দাও, রাফে করো, তাও চিত্রটা তুমি আঁকো ম্যাথ করার জন্য। ওকে, এবার তোমার কাজ হচ্ছে এটা বের করা। তাহলে আমরা একটু সিম্পলভাবে ক্যালকুলেশন করি। কি ভাইয়া? তো আমার তো ভাইয়া এখানে আছে 2m + 1 হোল স্কোয়ার, তো এটাকে a + b হোল স্কোয়ার ফর্মুলা করা যায় না? করলে কি হবে? a স্কোয়ার মানে হচ্ছে 4m স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে 4m প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 1 ইন্টু তার সাথে থাকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আমি তো কস থিটার মান বের করব, এই রাশিতে আমার কস থিটা আছে, এটা ছাড়া তো বাকিটা আমার দরকার নাই। তাহলে আমি এটা বাকিটাকে অপর পাশে পাঠাই দিলাম। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যেহেতু অপোজিটেও আছে, এখানেও আছে, এই জিনিসটাকে আমি অপোজিটে পাঠাই দিই, কারণ আমার তো টার্গেট ওকে নিয়ে, আমার টার্গেট এই রাশিটাকে নিয়ে, আমার টার্গেট কিন্তু এদেরকে নিয়ে না, ওই কারণে বাকিদেরকে তারাই দিচ্ছি। তারাই দিলে এটা এই পাশে এসে হবে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবং এটার মান হবে 2pq cos থিটা। এবার আসো সিম্পল, তুমি খেয়াল করে দেখো ভাই, এখানেও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানেও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন নেওয়া যায় কি না? জি ভাইয়া যায়। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি আমরা কমন নিই, তাহলে আমরা এখান থেকে পাবো 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1। এটা তো এটার জন্য এ মাইনাস চিহ্ন মাইনাস, এটা সহ হচ্ছে 1 ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে 2pq cos থিটা। সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো ভাইয়া 1 1 কাটাকাটি, তাহলে আমরা এখান থেকে ওই ডাইরেক্ট এটা লিখি 2pq cos থিটা ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু 4m স্কোয়ার প্লাস 4m স্কোয়ার প্লাস 4m। তো একটু চিন্তা করে দেখো ভাই, আমরা এতটুকু পাইলাম 4 স্কোয়ার প্লাস 4m, এখানে কিন্তু 4mটা কমন যায়, কমন গেলে নিতে হয়, না হয় আমার ম্যাথটা রাগ করবে, তো রাগ করানো যাবে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2pq cos থিটা ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখান থেকে আমরা 4m কমন নিলাম, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে m প্লাস 1। দ্যাটস এনাফ। আমরা cos থিটার মান বের করবো, তো 2pqটা নিচে নেওয়া লাগবে না, এমনি কাটাকাটি যাবে, মানে এমনিই কাটাকাটি চলে যাবে। একটু পরে ক্যালকুলেশন করলে দেখবো এখানেও 2pq এখানেও 2pq, কাটাকাটিতে চলে যাবে। শুধু শুধু এটাকে নিচে নামাইয়া ভগ্নাংশ বানানোর দরকার নাই আমার, এটা পুরোটা রেখে দিলাম, এটাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1। দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1। সেম ক্যালকুলেশন এখানে করব। আসো আমি খুব তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 4m স্কোয়ার মাইনাস 4m মাইনাস 1 প্লাস 1 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা বামে আসলে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq সাইন থিটা। এখান থেকে আমরা বলতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন নিব, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন নিলে এখানে থাকে 4m স্কোয়ার মাইনাস 4m প্লাস 1 মাইনাস 1 মিলে কাটাকাটি, আমি আর লিখলাম না, ইকুয়ালস টু 2pq সাইন থিটা। এখান থেকে আমরা বলতে পারি 2pq সাইন থিটা, এটার মান হচ্ছে ভাইয়া
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু এখান থেকে 4m কমন যায়, 4m কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে m-1। দেন আমরা বলতে পারি দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। তো আমি দেখতেছি ইকুয়েশন নাম্বার 1-এ আছে cos থিটা, ইকুয়েশন নাম্বার 2-তে আছে sin থিটা, এবং আমার লাগবে হচ্ছে tan থিটা। সেই আমার tan থিটার জন্য তোমার কি করতে হবে ভাই, বুঝতেই পারতেছি 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা করি, আমরা এখানে করি, এই পাশে করে দেখাই। 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করলাম, 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করলে আমাদের কি হবে দেখো, আমি একসাথে কাটাকাটি করে ফেলতেছি, তোমরা বাসায় বসাইয়ে তারপর কাটাকাটি করবা। তো 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করলে বাম পক্ষে হচ্ছে ভাই 2pq আছে, 2pq আছে, কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে sin থিটা বাই cos থিটা। তো sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা, tan থিটা ইকুয়ালস টু ডান পক্ষে দেখো ভাইয়া পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটাকাটি চলে যাবে, 4m কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে আমার m-1, থাকবে হচ্ছে m+1। তাহলে আমরা লিখতে পারি m-1 ডিভাইডেড বাই m+1 অ্যান্ড দিস ইজ আওয়ার প্রমাণ। এটাই আমাকে প্রমাণ করতে বলছে এবং তুমি লিখে দিতে পারো প্রমাণিত। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা বলি, বুঝছি কিনা বলি। এই ম্যাথটাই হচ্ছে আমাদের এখানে, ক্যালকুলেশনটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আর কিছু না। যে আমাদের লব্ধির ফর্মুলা করলাম, এখান থেকে আমি কজওয়ালাটাকে আলাদা করলাম, ওইখান থেকে সাইনওয়ালাটাকে আলাদা করলাম, সাইনওয়ালাটা দিয়ে সাইনওয়ালাটাকে কজওয়ালাটা দিয়ে ভাগ করলাম, তাহলে tan পেয়ে যাব। তাহলে আমাদের কাটাকাটি যে করছি সেটা দেখাইতে হবে। পরীক্ষায় তোমরা কাটাকাটি করবে না, অন্তত লাইনটা লিখতে হবে, এটা ডিভাইডেড বাই এটা ইকুয়ালস টু এটা ডিভাইড বাই এটা। এর পরের লাইনে আমরা দেখবো যে tan থিটা ইকুয়ালস টু m-1 বাই m+1। আমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো, কনসেপ্ট ক্লিয়ার কিনা, কনসেপ্ট ক্লিয়ার কিনা, কনসেপ্ট ক্লিয়ার কিনা। এবার আসি আমরা আরেকটা মারাত্মক ম্যাথ করব। এই ম্যাথটাতে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এখন যে ম্যাথটা করব, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা আনসার মিলাইতে পারে না। একটু বড় ম্যাথ, সেম টাইপের কিন্তু একটু বড়, অনেকে আনসার মিলাইতে পারে না। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই নাকি? তাহলে আশা করি তোমরা স্ক্রিনশট তুলে নিছো। আমরা তাহলে এর পরের ম্যাথে আগাই। এই ম্যাথটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটু স্টার মার্ক দিয়ে রাখিও। ইভেন এখন যে ম্যাথটা করবো ওই ম্যাথটা আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা ট্রিপল স্টার দিয়ে রাখিও। এখন যেটা করাবো এটা ট্রিপল স্টার দিয়ে রাখিও, এবং এটা কনসেপ্টটা একটু ভালো কনসেপ্ট। তো আসো আমরা কোয়েশ্চেনটা লিখি প্রথমে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে এবিসি ত্রিভুজের সিএ এবং সিবি বাহু বরাবর, সিএ এবং সিবি বাহু বরাবর ক্রিয়ারত দুইটি বলের মান cos A এবং cos B এর সমানুপাতিক, cos A এবং cos B এর সমানুপাতিক। তোমাকে বলল প্রমাণ করো যে এদের লব্ধির মান sin C এর সমানুপাতিক, এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ। এটা হচ্ছে একটা প্রমাণ। আরও একটা প্রমাণ করতে হবে। এটা সৃজনশীলে আসার জন্য খুব সুন্দর একটা ম্যাথ, কারণ এই ম্যাথের মধ্যে দুইটা পার্ট আছে। সৃজনশীলের গ নম্বরে একটা পার্ট আসবে, ঘ নম্বরে আরেকটা পার্ট আসবে। তাহলে একটা নম্বরে তুমি একটা ম্যাথ দিয়ে একটা সৃজনশীল বানানো যায়, সেখানে তুমি এই ম্যাথটা জানলে 8 মার্কস পেয়ে যাচ্ছ একটা ম্যাথ দিয়ে। অন্যান্য ম্যাথগুলো যেহেতু একটা সৃজনশীল বানানো যায় না, ম্যাথ সৃজনশীলে একটা ম্যাথ বানানো যায়, এটা দিয়ে সৃজনশীলে দুইটা ম্যাথই বানানো যাবে। এবং তাহলে এটা হচ্ছে প্রথম প্রমাণ। এবং তার দিক সি কোণকে হাফ ইন্টু সি প্লাস বি মাইনাস এ এবং হাফ ইন্টু সি প্লাস এ মাইনাস বি
অংশে বিভক্ত করে, এত অংশে বিভক্ত করে। আসো আমাদের এই ম্যাথটা কয়টা পার্টে করতে হবে, তোমাকে ম্যাথের প্রত্যেকটা পার্ট বুঝতে হবে খুব ভালোভাবে, খুব ভালোভাবে তোমাকে প্রত্যেকটা অংশ বুঝতে হবে। আসো, আর আমরা এখানে প্রত্যেকটা অংশ মুছে বোঝানোর পর মুছে ফেলবো, কারণ এই ম্যাথটা আমাদের একটু বড়, তো পুরোটা একটা বোর্ডে জায়গা হবে না। আসি তাহলে আমরা দেখি, একটু খেয়াল করো। তোমাকে প্রথমে বললো এবিসি ত্রিভুজের, তো আমরা প্রথমে এঁকে ফেলি ভাইয়া, আমার একটা ত্রিভুজ এঁকে ফেলি। এই যে আমার এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের নামটা হচ্ছে এবিসি। তাহলে এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে। এবার তোমাকে বলা হলো কি, দেখো ত্রিভুজের সিএ খেয়াল করে দেখো ভাইয়া, এটাই হচ্ছে আমাদের সিএ, এটাই হচ্ছে আমাদের সিএ, এটাই হচ্ছে আমাদের সিএ, আর একটা হচ্ছে সিবি, এটাই হচ্ছে ভাইয়া আমাদের সিবি। তাহলে বলা হলো সিএ এবং সিবি বাহু বরাবর ক্রিয়ারত দুইটি বলের মান। তাহলে তোমার কি বললো, সিএ বাহু এবং সিএ বাহু বরাবর ক্রিয়ারত, এই দুইটা বাহু বরাবর ক্রিয়ারত দুইটি বলের মান কি পরে দেখব। তোমাকে দুইটি বল বলছে না, তাহলে একটা বল হচ্ছে সিএ বাহু বরাবর ক্রিয়ারত, আর একটা সিবি বাহু বরাবর ক্রিয়ারত। এটাকে নাম দিলাম ফি, এটাকে নাম দিলাম হচ্ছে কিউ। তাহলে তুমি অবশ্যই বুঝতে পারতেছো সি বিন্দুতে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে ফি আর একটা হচ্ছে কিউ। ফিটা আমার সি এ বলছে, মানে সি থেকে এ এর দিকে, আর একটা সি বি বলছে, মানে সি থেকে বি এর দিকে। তাহলে তুমি বুঝতে পারতেছো তাদের লব্ধিটা এই বরাবর কাজ করবে, তাদের লব্ধি আর। তো আমাদের চিত্রটা দেখতে আমার কাছে উল্টা উল্টা মনে হচ্ছে না, ওই কারণে আমরা যে কাজটা করব, এই ত্রিভুজটাকে এভাবে আঁকবো। তোমরা কিন্তু নোট করার সময় সবগুলোই করবা, না হয় পরীক্ষায় ঝামেলা হয়ে যাবে, আমার কথাগুলো না হয় মনে থাকবে না। তো আমরা কি করব, দেখো আমি টেকনিক্যালি কি করলাম ভাই, এই পয়েন্টটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি। এবার দেখো মিলে গেছে, সি থেকে এ বরাবর একটা কাজ করে তাকে নাম দিলাম ফি, সি থেকে বি বরাবর একটা কাজ করে তাকে নাম দিলাম হচ্ছে কিউ। কোন বিন্দুতে কাজ করি, সি বিন্দুতে। তাহলে তাদের লব্ধিটা কিন্তু ভাইয়া এই বরাবর কাজ করবে, সেই লব্ধিটাকে আমরা নাম দিতে পারি আর। তাহলে আমাদের দেখো, আমি প্রথমে একটা চিত্র আঁকলাম। তো আমরা ম্যাথ করার সময় সবসময় এভাবে করি, ওই কারণে সবাই এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো তোমার তো এবিসি ত্রিভুজের সি বিন্দু যে কোনো জায়গায় হইতে পারে, তো তুমি সি বিন্দুটাকে এমনভাবে আঁকলে যাতে করে মিলে যায়, মানে তোমার জন্য সুবিধাজনক হয়। আগে বলো আমরা এটা বুঝছি কি না, চিত্র আমরা এটা আঁকবো না, চিত্র আমরা এটা আঁকবো, দুইটা সেম কথা, বাট এভাবে আঁকলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। কথা ক্লিয়ার কিনা বলো। এবার তোমার কি বলছে দেখো, আমরা তো অলরেডি চিত্র এঁকে ফেলছি, তাহলে অলরেডি কেন আমি চিত্র এটা না এঁকে এটা আঁকছি, তাহলে আমি এটা না এঁকে এটা আঁকছি। আমরা আমাদের সুবিধার জন্য এটা আঁকবো না, এটা আঁকবো না, আমরা এটা আঁকবো। এর মানে এই নয় যে এটা ভুল, এটাও শুদ্ধ, এভাবে আঁকলে আমাদের জন্য সুবিধা। এখন তোমাকে কি বললো, তাহলে আমি ডান পাশেটা মুছে ফেলতেছি। একটু কনফার্ম করিও যে আমরা কেন এটা এভাবে না এঁকে এভাবে আঁকছি, বুঝছো তো, কারণ আমরা সবসময় ম্যাথগুলো এভাবে করতেছি। সো তাহলে আমি ডান পাশের চিত্রটা মুছে ফেলতেছি, এই ম্যাথের জন্য চিত্র হবে আমাদের প্রথমটা। ওকে, এবার তোমার কি বলছে দেখো, তাহলে সিম্পল, সি এ ও সিবি বাহু বরাবর, সি এ বরাবর আমি ধরে নিছি পি, সিবি বরাবর আমি ধরে নিছি কিউ। বলছে ক্রিয়ারত দুটি বল, কে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। বলছে বলের মান পি এবং কিউ কস এ এবং কস বি এর সমানুপাতিক। তাহলে সি এ বরাবর এবং সিবি বরাবর ক্রিয়ারত, মানে এটা এবং এটা কার সমানুপাতিক, কস এ এবং কস বি এর সমানুপাতিক। দ্যাট মিনস পি ইজ প্রপোর্শনাল টু কস এ। তোমাকে সমান বলে নাই, কস এ এর সমানুপাতিকে বলছে। একইভাবে পরেরটা কস বি এর সমানুপাতিক, কিউ ইজ প্রপোর্শনাল টু কস বি, কিউ ইজ প্রপোর্শনাল টু কস বি। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি ফি ইকুয়ালস টু, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এটা কে বসবে ধ্রুবক, তাহলে কে কস এ। এখান থেকে আমরা বলতে পারি কিউ ইকুয়ালস টু কে কস ভি। তাহলে আমরা এটা বলতে পারতেছি ভাইয়া, ফি মানে হচ্ছে কে কস এ, কিউ মানে হচ্ছে কে কস বি। তাহলে
সি এ বরাবর যে কাজ করতেছে তাকে নাম দিলাম ফি, সে কিন্তু কস এ এর সমানুপাতিক, তারা বলে দিছে। তাহলে আমরা ফি ইজ প্রপোর্শনাল টু কজ এ লিখলাম। তাহলে ফি এর মানটা কত? ফি এর মানটা হচ্ছে কে কজ এ। কিউ এর মানটা হচ্ছে কস বি এর সমানুপাতিক। তাহলে কিউ এর মানটা কত? সেটা হচ্ছে কস কে কস বি, কে কস বি, কে কস বি, কেটা লিখতে হবে কারণ সমানুপাতিক চিহ্ন তুলে দিছি। তাহলে আমি কি একটা কাজ করতে পারি, এই যে এখানে আমরা ফি লিখতেছি, ফি না লিখে এখানে আমি লিখলাম হচ্ছে কে কস এ। এই যে কিউ লিখতেছি, কিউ না লিখে লিখলাম কে কস বি। কেন লিখছি সেটা বুঝছো কিনা? 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 ও তার আগে আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, তার আগে আরেকটা কথা বলে রাখি। না ভাইয়া আমাদের এখানে ফি আছে, ভালো কথা, আরও একটু ইজি করে দিই তোমাদেরকে। ভাইয়া আমাদের এখানে ফি আছে, আমাদের এখানে কিউ আছে। তো আমরা তো এই যাবৎকালে যতগুলা ম্যাথ করছি সব জায়গায় দেখছিলাম ভাইয়া আমরা তো আঁকার সময় আঁকতাম এদিকে ফি এদিকে কিউ। আপনি যদি এভাবে করে দেন আমাদের জন্য সুবিধা। তাহলে তুমি একটা কাজ করো না, কি কাজ ভাইয়া? কাজটা দেখো। তাহলে চিত্র আমি এটাও আঁকবো না, চিত্র আঁকবো কোনটা ভাই? এই যে এই দেখতেছি না, এইটাকে মুছে নাম দিব বি, বিটাকে মুছে নাম দিব এ। এবার দেখো সি এ, সি এ বরাবর যে কাজ করতেছে তাকে নাম দিচ্ছি ফি, সি বি বরাবর যেটা কাজ করতেছে তাকে নাম দিচ্ছি কিউ। তাহলে এবার চিত্রটা আমাদের নিজেদের মতো হয়ে গেছে না? নিজেদের মতো হয়ে গেছে না? তাহলে আমরা জাস্ট ত্রিভুজটা এমনভাবে ড্র করলাম, ত্রিভুজ তো ত্রিভুজই, বাট বিন্দুগুলো এমনভাবে দিলাম যাতে করে আমাদের অন্যান্য ম্যাথের সাথে কনসেপ্টে মিলে যায়, আমাদের কাছে যাতে করে কঠিন না লাগে। এই সবার একটাই কাহিনী, সবাই মুখস্থ করে আমরা ত্রিভুজটা এমনভাবে আঁকবো, এখানে বি এখানে এ এখানে চি দিব। তুমি বিএসি করতে করতে বেশি যাবো তুমি, হ্যাঁ বাঁচতে পারবা না, পরীক্ষায় মনে থাকবে না। তো আমি এমনভাবে আঁকলাম যাতে করে এদিকে পি থাকে এদিকে কিউ থাকে। বুঝছো কিনা বলো? অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল ফিগার। আমরা এক্সামে এই ধরনের ফিগার আঁকবো। বলো বুঝছি কিনা? বুঝছি কিনা? বুঝছি। হ্যাঁ, একজনের প্রশ্ন করলো ভাইয়া সমানুপাতিক ধ্রুবক একইটা বসালাম কেন? কারণ ভাইয়া এখানে কিন্তু ত্রিভুজ দুইটা না, ত্রিভুজ একটাই। একটা ত্রিভুজের মধ্যে তুমি যদি একটা কাজ করো, সিম্পল আমি যদি বলি এই যে মনে করো একটা ত্রিভুজ, সিম্পলি তোমাকে এখানে একটা ত্রিভুজকে আমি দেখাই। মনে করো আমার এটা হচ্ছে একটা ত্রিভুজ, এতটুকু, এই যে এতটুকু একটা ত্রিভুজ। এখন তুমি এটাকে যে হারে বাড়াচ্ছ এটাকেও এটা সমানুপাতিক হারে বাড়তেছে, একই ত্রিভুজ। তাহলে আমি যদি বলি এই বাহুটা এবং এই বাহুটা সামথিং সমানুপাতিক হারে বাড়তেছে, তাহলে আমাদের সমানুপাতিক হারে বাড়লে ত্রিভুজ তো একইটা। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রে দেখো ও কিন্তু অন্য কোনো দিকে যাইতে পারবে না, ওকে বাড়তে হলে এদিকে বাড়তে হবে, ওকে বাড়তে হলে এদিকে বাড়তে হবে। দ্যাট মিনস ও ওর মতো বাড়বে, ও ওর মতো বাড়বে, আমরা আরেকটা ত্রিভুজ পাবো, আরেকটা ত্রিভুজ পাবো, আরেকটা ত্রিভুজ পাবো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার মেইন কনসার্নটা হচ্ছে একই ত্রিভুজ। তোমাকে বলে নাই যে সি এ একটা ত্রিভুজের, সি বি আরেকটা ত্রিভুজের, তাইলে আমার দুইটা ধ্রুবক ভিন্ন হইতো। বাট এরা তো একই ত্রিভুজের, একই ত্রিভুজের মধ্যে বাড়ে, এটা এর মতো বাড়ে, ওইটা ওর মতো বাড়ে, কিন্তু যেহেতু ত্রিভুজ একই, ধ্রুবকটাও সেম। সুমাইয়া ইসলাম, কাজ কমানোর জন্য লেখাগুলো লিখতেছিলাম 3 বার কেটে 4 বার লিখতেছি। হ্যাঁ আমিও তো এটাই প্রিপেয়ার করি। তোমারে প্রথমে যে চিত্র আঁকছি তুমিও সেটা আঁকবা, আঁকার পরে এটা কাটবা না, পাশে লিখে দিয়ে কাটলে জিনিসটা নোটটা বিশ্রী দেখায়। আঁকবা, এটা আমরা আঁকবো না, এরপরেরটা আঁকবা, আঁকার পর লিখবো এটা আমরা আঁকবো না, এরপরেরটা আঁকবো, আঁকার পর লিখবো এটা আমরা আঁকবো না। তখন তুমি এখানে আসছো, এখানে আসার পরও আবার ঠিক সেম, এরপরে পাশে লিখে দিব আঁকবো না। কেন আঁকবো না ভাই? ফি তো আমাদের ফি না, ফি মানে হচ্ছে কে কজে। আমাদের কাজ কমানোর জন্য আমি ফি কাউকে চিনি না, আমি কি করলাম ডাইরেক্ট এখানে ফি এর জায়গায় দিয়ে দিলাম কে কস এ, কোনো সমস্যা তো নাই। আমি এখানে কিউ এর জায়গায় দিলাম কে কস বি, এবং এটার পাশে লিখে রাখবা এক্সামে এটাই আঁকবো, এটাই আমাদের ফাইনাল। মানে কেন আমরা এভাবে আঁকতেছি? অন্যগুলো আঁকলে সমস্যা নাই, বাট এটা আঁকলে আমাদের জন্য ম্যাথ করতে ইজি, কঠিন লাগবে না, কঠিন লাগবে না। চিত্র থেকে চিত্রে ট্রান্সফার করতে চাই, তোমরা পরীক্ষা হলে সরাসরি এটা আঁকবা।
এটা তোমার দেখানো লাগবে না, পরীক্ষার হলে এটা দেখানো লাগবে না, এটা আমরা মনে মনে জানি। এটা হচ্ছে এম এম, এম এম মানে হচ্ছে মনে মনে, মনে মনে আমরা করে ফেলছি। তোমরা খাতায় লিখে দিবা, যেহেতু সি এ বরাবর ক্রিয়ারত বলটি কস এ এর সমানুপাতিক, অতএব সি এ বরাবর ক্রিয়ারত বলটি হলো কে কস এ। পরীক্ষায় এভাবে লিখে দিতে হবে, কিন্তু আন্দাজে লিখে দিলে হবে না। এরপরে লিখবা, যেহেতু সিবি বরাবর ক্রিয়ারত বলটি কস বি এর সমানুপাতিক, অতএব সিবি বরাবর ক্রিয়ারত বলের মান হচ্ছে কে কস বি। শেষ। এবার তোমরা চিত্র আঁকবা ঠিক এভাবে। এখানে লিখবা কে কজ এ, কোনো ফি নাই, কোনো কিউ নাই, এখানে কে কজ এ, এখানে কে কস বি। দেন আমাদের সামথিং কোনো একটা লোভ দিয়ে আছে। বলো আমরা এতটুকু বুঝছি কিনা? তাহলে আমরা এটা দিয়ে মাত্র ম্যাথ শুরু করতেছি। পরীক্ষার হলে তুমি মাত্র ম্যাথ শুরু করতেছো, এগুলো কিচ্ছু লিখবা না, নোট খাতায় এগুলো লিখবা, পাশে লিখে রাখবা, লিখবো না। তাইলে আমাদের এটা হচ্ছে আমার ফাইনাল খাতা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফাইনালি খাতায় লিখবো, এক্সাম হলে আমরা এটা দিয়ে শুরু করব। কিন্তু কেন এটা দিয়ে শুরু করব তার জন্য এতক্ষণ ব্যাখ্যা করলাম। এবার আসো, ম্যাথ এখনও শুরু করি নেই, এখনও চিত্র আঁকছি, এখনও ম্যাথ শুরু করি নেই, এখন আমরা চিত্রের মধ্যে আছি। ওকে, এবার আসো ভাই আমরা কি করব। আমাদের এখানে এতটুকু বললো, এতটুকু আমাদের কাজ শেষ। এবিসি ত্রিভুজ আঁকে ফেলছি, সিএসিবি বাহু বরাবর ক্রিয়ারত দুইটি বল কজ এ এবং কজ বি এর সমানুপাতিক, যেহেতু কজ এর সমানুপাতিক সেটা হচ্ছে কে কজ এ, যেহেতু কজ বি এর সমানুপাতিক কে কজ বি, কে কজ এ কে কজ বি আঁকে ফেললাম। এবার তোমাকে প্রমাণ করতে বললো এদের লব্ধির মান সাইন সি এর সমানুপাতিক। এটা কি আমার বলা লাগবে? তোমাকে বলেই দিছে এদের লব্ধির মান, তাহলে তুমি কার সূত্র করবা? অবশ্যই লব্ধি। তাহলে ধরি তার লব্ধি হচ্ছে আর। তোমাকে প্রমাণ করতে হবে এই আরটা, তোমাকে প্রমাণ করতে হবে। এক কথায় প্রথম প্রমাণ হচ্ছে এটা, প্রমাণ করো যে এই আর এর মানটা সাইন সি এর সমানুপাতিক। এবার কোয়েশ্চেন আসবে ভাইয়া সাইন সি কে, সাইন সি কে, এই যে সি মান হচ্ছে এটা। তাহলে এই যে পুরা কোণটা, এই কোণটাকে আমরা বলতেছি সি কোণ। আমরা কোণটাকে বলতেছি সি কোণ। কোন একটা ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দুকে নাম দিলাম এ বি সি। ওই শীর্ষবিন্দু, যেমন এই কোণটাকে বলি সি কোণ, এই কোণটাকে বলবো বি কোণ, এই কোণটাকে বলবো এ কোণ। তাহলে এ কোণ বি কোণ সি কোণ, আবার সি কোণ মনে করিও না, সি কোণ। এবার আসি, তাহলে আমাদের এটা আমাকে প্রুভ করতে হবে। সো আমরা স্টার্ট করি। দেন তাহলে আমরা বলতে পারি ভাইয়া আর, আর সমান আমরা লিখতে পারি রুট ওভার ফি স্কোয়ার। ফি মান হচ্ছে এটা, এটাকে স্কোয়ার করলে কী হবে? কে স্কোয়ার কজ স্কোয়ার এ। তাহলে কে স্কোয়ার কজ স্কোয়ার এ প্লাস কিউ স্কোয়ার, কিউ মানে এটা কে কজ বি, এটাকে স্কোয়ার করলে কে স্কোয়ার কজ স্কোয়ার বি প্লাস টু ফি, ফি মানে হচ্ছে কে কজ এ, কিউ, কিউ মানে হচ্ছে কে কজ বি, কে কজ বি, টু ফি কিউ কজ অফ আলফা। তাহলে কজ আলফা মানে কি? বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। কোন বল? যে দুটা বল তুমি নিচ্ছ, একটা এটা একটা এটা, তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে ভাইয়া এই কোণটা, এটার নাম কোন কোণ? সি কোণ, এটার নাম সি কোণ। তাহলে আমরা বলতে পারি কস সি। এই লাইনটা আমরা বুঝছি কিনা, এই লাইনটা আমরা বুঝছি কিনা, এই লাইনটা বুঝছি কিনা? ওকে, নেক্সট সামনের দিকে আগাই। এবার দেখো ভাই, আমরা আর ইকুয়ালস টু কি পাই? রুট ওভার কে স্কোয়ার কজ স্কোয়ার এ প্লাস কে স্কোয়ার কজ স্কোয়ার বি প্লাস টু ইন্টু, এখানে একটা আছে আমাদের কে, আর এখানে আরেকটা কে, কে কে মানে হচ্ছে কে স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি কে স্কোয়ার কস এ কস বি কস সি। এই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো, এখানে কে স্কোয়ার আছে, এখানে কে স্কোয়ার আছে, এখানে কে স্কোয়ার আছে, তোমার মনটা কি করতে চাচ্ছে? একটু কমেন্ট করে জানাই দাও, এটা কমেন্ট করো যে আমাদের মনটা কি করতে চাচ্ছে। আবার এই কমেন্ট করি না, মন আমার ক্লাস থেকে বের হয়ে যেতে চাচ্ছে।
এই তো সাবাস, সবার মন কমন করতে চায়, আমার মন কেমনে কমন করিতে নাহি চায়। সো আমরা কমন নিয়ে দেখি। তাহলে আমরা কমন নিলে কি হবে বুঝতে পারতেছো? কে স্কোয়ার কমন নিয়ে রুট থেকে ডাইরেক্ট বের করে দিচ্ছি। রুট ওভার কে স্কোয়ার মানে হচ্ছে কে। তাহলে রুটের ভিতরে কি থাকে ভাইয়া? কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস 2 কস এ কস বি কস সি। জিনিসটা একটু পরিচিত পরিচিত মনে হয়। এবার হচ্ছে তোমাকে ত্রিকোণমিতির একটা সূত্র করতে হবে। তোমাকে ত্রিকোণমিতির একটা সূত্র করতে হবে। এবার তোমাকে লিখতে হবে, তুমি জানলেও লিখবা না জানলেও লিখবা। আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু ফাই হলে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ কস বি কস সি ইকুয়ালস টু 1। এটা আমরা জানি। তুমি না জানলেও তুমি জানো, তুমি না জানলেও লিখবা আমরা জানি। এখন থেকে জেনে যেতে হবে। আসলে তোমরা যখন 7 নম্বর অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতি করছিলা তখন এটা অবভিয়াসলি তোমরা প্রমাণ করছো। কি প্রমাণ করছো? এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ হলে ফাই হলে প্রমাণ করো যে এটা। এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু ফাই না বলে অনেক সময় বলা হতো ত্রিভুজের 3টি কোণ 3টি শীর্ষবিন্দু এ বি সি সি হলে প্রমাণ করো যে এটা। এই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু এ বি সি যদি হয় তাহলে 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এর মানে এই প্রশ্নের মধ্যে যেহেতু ত্রিভুজের কথা বলা আছে, অতএব এ প্লাস বি প্লাস সি সমান পাই, এটা আমি 100% কনফার্ম। আর যখনই এটা হয় তখন এটা হচ্ছে সূত্র। দেখো তুমি বলতে পারবে কেন আপনার মাথায় এটা আসলো? কারণ আমার মাথায় আসছে একটাই কারণে, যেহেতু ত্রিভুজ এটা আমি জানি। এখানে আছে কজ স্কোয়ার এ, এখানে আছে কজ স্কোয়ার বি, এখানে আছে 2 কজ এ কজ বি কজ সি। একটাই জিনিস আমার নাই, সেটা হচ্ছে কজ স্কোয়ার সি। ওই কারণে আমি সূত্রটা লিখছি কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ কজ বি প্লাস কজ সি ইকুয়ালস টু 1। এখন তুমি কি এটা প্রমাণ করে দিবা? না, এটা প্রমাণ করবা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিতে। এখানে লিখবা আমরা জানি। কি জানি? আমরা জানি কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি ইকুয়ালস টু 1। কখন জানি? এটা হলে। তাহলে তোমরা সুন্দর করে লিখে দিবা আমরা জানি এটা হলে এটা। সুতরাং তোমার কার মান লাগবে? এটার মান। সুতরাং কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস 2 কজ এ কস বি কস সি ইকুয়ালস টু 1 মাইনাস কজ স্কোয়ার সি। ঠিক কি না? তাহলে আমরা এটার জায়গায় 1 মাইনাস কজ স্কোয়ার সি বসাইতে পারবো। কেমনে বসাইছি? এটা অবশ্যই তোমার লিখে দিতে হবে। এমন না যে ভাইয়া আমরা জানি বলে ডাইরেক্ট বসাই দিলাম, পাশে লিখে দিলাম আমরা জানি। না, আমরা জানি, তবে আমাকে এটা দেখাই দিতে হবে। আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই হলে এটা। সুতরাং এটা সমান হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার। এরপর যে এখানে মান বসাবো। আগে বলে এটা বুঝছো কিনা? বুঝলে আমি এখন এটা মুছে ফেলবো। এটা বুঝছি কি না? যারা জানো না তারা জেনে নাও, তোমার মিথ্যা কথা বলার দরকার নেই, এখন জেনে নাও। আমি তো বলে দিছি, এখন তো জানছো। এরপরে লিখবো আমরা জানি। আর তুমি চাইলে মনে করো এটা ম্যাথমেটিক্সের একটা সুবিধা আছে, বুঝছো? পরীক্ষায় কখনো আমরা লিখি না আমি জানি, পরীক্ষায় লিখেছো আমরা জানি, মানে বুঝছো তো? স্যারও বলে যে তোমরা জানো, মানে কেউ একজন জানলে হলো। তো তুমি কোত্থেকে লিখছো এটা কোনো ফ্যাক্ট না। তুমি তোমার বন্ধুর থেকে যদি লেখো লিখলা আমরা জানি এটা সমান এটা, তো তুমি তো লেখো না আমি জানি, তুমি লিখছো আমরা জানি। সো এখানে কোনো সমস্যা নাই। কেন? আমরাই তো জানি, আমরাই তো। ওই কারণে দেখছো ম্যাথমেটিশিয়ানরা শুরুতেই তোমাদেরকে বলেইছে আমরা জানি, কখনো বলে না যে আমি জানি। সো তুমি জানো আর না জানো, বন্ধু জানলেই চলবে। আচ্ছা, এবার এটা আমরা সামনের দিকে আগাই। তাহলে আমরা জানি, ওকে? তো আমরা যেহেতু জানি, আমি এখন এটা মুছে ফেলি। আমরা জানি
এবার তো তুমি কেউ বলতে পারো না তোমরা জানো না। একজনে সাইডে কমেন্ট করছিল ভাই আমি জানি না, তুমি জানো না বাট আমরা তো জানি, আমরা তো জানি। ওকে এনাফ, তাহলে আসো সামনের দিকে আগাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কে ইন্টু, তাহলে কজ স্কয়ার এটার মান কত আমরা জানি, আমরা জানি কি জানি 1 মাইনাস কজ স্কয়ার সি। এরপর তো আমিও জানি তুমিও জানো, এর মানে আমরা জানি 1 মাইনাস কজ স্কয়ার মানে কি সাইন স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি কে ইন্টু রুট ওভার সাইন স্কোয়ার সি। তো রুট ওভার সাইন স্কোয়ার সি মানে হচ্ছে কি সাইন সি, কে সাইন সি। তাহলে এটা কার মান আর এর মান, আর ইকুয়ালস টু কে সাইন সি। এবার একটু খেয়াল করো আর এর মান যদি কে সাইন সি হয়, অলরেডি বলা আছে আর ইকুয়ালস টু কে সাইন সি। তো আমাদের ধ্রুবক এবং ইকুয়াল যদি তুলে দিই তার বদলে কি বসানো যায় সমানুপাতিক চিহ্ন। সুতরাং আমরা বলতে পারি আর ইজ প্রপোর্শনাল টু সাইন সি। এটা আমার প্রমাণ হয়ে গেছে, এটাই হচ্ছে আমার প্রথম প্রমাণ। তাহলে আমরা বলতে পারি লব্ধি সাইন সি এর সমানুপাতিক, এটা আমাদের প্রমাণিত। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা বলো। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা। এতটুকু বোঝা হয়েছে কিনা। ওকে, তাহলে আমাদের প্রথম প্রমাণ শেষ। হ্যাঁ এটা একটা ম্যাথ, এবং সৃজনশীলে আসলে তোমার হইতে পারে যে আমাদের সৃজনশীলে আসলে আমাদের এরকম হইতে পারে যে আমাদের সৃজনশীলে প্রথম অংশ যেটা, সেই প্রথম অংশটা হচ্ছে আমাদের সৃজনশীলের গ নাম্বারে এটা আসতে পারে, খ নাম্বারে এটা আসলো, ঘ নাম্বারে বললো এটা প্রমাণ করতে, উদ্দীপক বলে দিল এটা এতটুকু উদ্দীপক, এটা হচ্ছে সৃজনশীলের খ, এটা হচ্ছে সৃজনশীলের গ, এটা সৃজনশীল হয়ে গেছে। ক নাম্বার আকাশ থেকে আয় না দেখ, কোনো সমস্যা নেই। সাধারণত সৃজনশীলের ম্যাথের সৃজনশীলগুলোর গ আর খ আর গ এই দুইটা উদ্দীপকের সাথে আমাদের কম্পারেটিভলি উদ্দীপক থেকে আনসার করার আগে ক নাম্বারটা যে কোনো জায়গা থেকে বলে যে এটার মান নির্ণয় করো, সিম্পল জিনিস। ওকে, প্রথম প্রমাণ শেষ। এবার আসবে দ্বিতীয় প্রমাণ। দ্বিতীয় প্রমাণে যদি আমরা যাই, দ্বিতীয় প্রমাণে বললো এবং তার দিক সি কোণকে এত এবং এত অংশে বিভক্ত করে। তাহলে কার দিক এবং তার দিক সি কোণকে এত কোণে বিভক্ত করে, কার দিক এই যে দেখো এদের লব্ধির মান এত এর সমানুপাতিক এবং তার এই তো এটা কে অবশ্যই লব্ধি না, এদের লব্ধির মান সাইন সি এর সমানুপাতিক এবং তার, এদের লব্ধির মান সাইন সি এর সমানুপাতিক এবং তার। এর মানে তার বলতে আমরা বুঝতেছি লব্ধি, তার দিক মানে লব্ধির দিক। এই যে দেখো তার মানে হচ্ছে লব্ধির, তাহলে লব্ধির দিক কার ফর্মুলা করব দিকের ফর্মুলা করব। এবার কার ফর্মুলা করব দিকের ফর্মুলা করব। তার দিক লব্ধির দিক, লব্ধির দিক সি কোণকে এত এবং এত অংশে বিভক্ত করে। খেয়াল করে দেখো তো এই লব্ধির দিক সি কোণকেই কিন্তু বিভক্ত করে। প্রশ্ন অনুযায়ী লব্ধিটা কাকে বিভক্ত করে এই সি কোণটাকে। আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে থিটা, যদি এটা থিটা হয় এই কোণটা হচ্ছে সি মাইনাস থিটা। তোমাকে দুইটাই বের করতে বলছে, লব্ধি কিন্তু এই সি কোণটাকে দুইটা অংশে বিভক্ত করে, একটাকে থিটা ধরলে আরেকটা সি মাইনাস থিটা, কারণ পুরোটা তো আমরা সি জানি। তাহলে এখন আমাদের মেইন টার্গেট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা, দেন উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু অফ সি মাইনাস থিটা। কারণ থিটা জানলে সি মাইনাস থিটা তো এমনি বের করা যায়। তাহলে আমাদের মেইন টার্গেট কী হওয়া উচিত থিটা বের করা। থিটা বের করার জন্য লব্ধির কোন ফর্মুলা করব দিকের ফর্মুলা করব। আসলে আমরা দিকের ফর্মুলা করে ফেলি। ওকে, এবার আসো, এবার একটু খেয়াল করে দেখি লব্ধির দিক। তাহলে আমরা সিম্পলি বলতে পারি ভাইয়া একটা বল হচ্ছে এটা। তাহলে আমাদের এখান থেকে এখন তোমাকে এবার আমাদের ফাইন্ড আউট করতে হবে উই নিড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ সি, ফাইন্ড অফ দ্য ভ্যালু অফ থিটা and c minus theta. So first of all আমাকে থিটা ক্যালকুলেট করতে হবে। আমরা যদি থিটা ক্যালকুলেট করি, থিটা এখানে বসে দিলে আমরা c minus theta পেয়ে যাবো। দিস ইজ আওয়ার মেইন কনসার্ন, এখন এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো আসো তাহলে আমরা করি। তো আমরা বলতে পারবো ভাইয়া লব্ধির দিক বের করবো tan থিটা। আমি একটু উপর থেকে লিখি tan থিটা।
টেন থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি ভাইয়া সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে সাইন আলফা বাই কজ আলফা। তো আমরা তো আগেই বলছি ভাইয়া সাইন আলফা বাই কজ আলফা। এই আলফাটা কার, আলফাটা কে একটু খেয়াল করো। আলফাটা মানে মধ্যবর্তী কোণ, এখানে মধ্যবর্তী কোণটা কে, সি। তাহলে মধ্যবর্তী কোণ যদি সি হয় এখানে দিব হচ্ছে সি। এবার হচ্ছে তুমি কার মান বের করতেছো, এই থিটা এর মান। থিটাটা কার সাথে আছে, এই থিটাটা কে কস এ এর সাথে আছে, নাই কার সাথে, কে কস বি। যার সাথে নাই তাকে বসাবো কে কস বি, কে কস বি প্লাস অন্যটা প্লাস, ওমা জায়গা হয় না, তাহলে আমি থিটার মান থিটার জন্য বের করতেছি আবার। তাহলে আমাদের সাইন বাই কস, মধ্যবর্তী কোণ সি, সি সি। আমি কার মান বের করতেছি, থিটা। থিটা কার সাথে, কে কস এ, নাই কার সাথে, কে কস বি। যার সাথে নাই তাকে বসাইলাম প্লাস অন্যটা কে, কে কস এ। এবার আসো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে, তুমি একটু খেয়াল করে দেখো ভাই, এখানেও আমাদের কে, এখানেও আমাদের কে, এখানেও আমাদের কে। আমার কি মন চায় না, মন বলে কি আমার কিছু নাই, সেই মনটা কি কমন নিতে চায় না? অবশ্যই নিচ থেকে কমন নিতে চাইবে। এই তোমার কি মনে হয় নিচ থেকে কমন নেওয়ার পর এটা আসলো, উপরে আমার কে ইন্টু এটা, তোমার কি মন কাটাকাটি করতে চাবে না? কাটাকাটি করতে না আসলে কেমন তোমার মন? তাহলে আশা করি মন কাটাকাটি করতে চাইবে এবং আমরা কাটাকাটি করে ফেলবো। কাটাকাটি করার পর যেটা পাচ্ছি সেটা আমি লিখতেছি, দেখো লিটারেলি কাটাকাটি করার পর আমরা যেটা পাচ্ছি সেটা আমি এখানে লিখতেছি, টেন থিটা ইকুয়ালস টু কস বি সাইন সি। আর এদিকে আছে কস এ প্লাস কস এ বি কস সি। আগেই আমরা বলে রাখছিলাম দিস ইজ এ ট্রায়াঙ্গেল অ্যান্ড ফর এ ট্রায়াঙ্গেল উই ক্যান ক্যালকুলেট এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 5। এটা আমরা জানি, আমরা সবাই জানি। তাহলে আসো, আমাদের এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে আমাদের পাই। এখন একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের এখানে তুমি চিন্তা করো না, মানে তোমার কি কোনো মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যদি তুমি চিন্তা করো, তুমি একটা বিয়ের অনুষ্ঠানে গেলা, আমরা সেই বিয়ের অনুষ্ঠানগুলোতে যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি যেখানে আমার পরিচিত অনেকে আছে। আমি যাই বললো হাই দোস্ত, হাই 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 ব্রো, হাই ব্রো, আমরা ভাল লাগে আড্ডা দিই। এবার তুমি এমন একটা বিয়েতে গেলা, তোমার বাপের ছোট্টবেলার বন্ধুর খালাতো ভাইয়ের মামার বিয়ে, যাওয়ার পর দেখলা কেমনটা লাগতেছে না? হঠাৎ করে যদি তুমি পেয়ে যাও তোমার এক দুর্ভাগা বন্ধুকে, তখন তোমার ভাল লাগবে। এখন দেখো ভাই, আমাদের এখানে বি সি, এখানেও বি সি, এখানে আমরা একটা খালি খালি একে পাইছি। আমার এই এর কি মনের ভিতরে একটা শখ নাই? তুমি গল্পটা ঘুরিয়ে দাও, তোমার একটু আগে যখন তুমি গল্প করছিলে আমি একটা বিয়েতে গেলাম, যে বিয়েতে আমার কোনো পরিচিত নাই, কত মন খারাপ লাগতেছে। হঠাৎ করে আমি দেখলাম একজনকে পেয়ে গেলাম যে আমার পরিচিত। তো তুমিও সেই কাজটা করে দাও না। এখানে এটাকে কেমন জানি মানে তোমার অবাগা লাগতেছে। অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, সেখানে আমার কোনো বন্ধু বান্ধব নাই। সেই বন্ধু বান্ধব যদি একবার পায়, আড্ডার কোনো সীমানা নাই। তাহলে আসো আমরা এখান থেকে এর মানটাকে বি এবং সিতে রূপান্তর করি। কেমনি করিব অলরেডি আমরা জানি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ সমান হচ্ছে 5 মাইনাস বি প্লাস সি, অ্যান্ড আমরা এটা বসাই দিব। বসাইলে কি পাচ্ছি দেখো, কস বি সাইন সি, এইদিকে কস ইন্টু এর জায়গায় আমরা বসাই দিলাম 5 মাইনাস বি প্লাস সি প্লাস কস বি কস সি, কস বি কস সি। এবার কস অফ, তুমি একটু খেয়াল করে দেখো, উপরে আমাদের কস বি সাইন সি আছে, নিচে একটু খেয়াল করে দেখো কস অফ 5 মাইনাস থিটা মানে কি ভাই? 5 মানে হচ্ছে আমাদের কস থাকবে মাইনাস 5 মাইনাস, তো 5 যদি আমাদের মাইনাস দেয় তাহলে একটু খেয়াল করে দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ, তাহলে আমরা বলতে পারি কস বি প্লাস সি, তবে এটা নেগেটিভ, তাহলে আমাদের মাইনাস দিলাম, প্লাস কস বি কস সি। এবার দেখো ভাই কেমন জানি, আমি তাকে চাইছিলাম সঙ্গ দিতে, সঙ্গ তো সে লোহা বাসে, এটা তোমরা জানো। এখন আমার দেখা গেল সে আমাদের এখানে বি প্লাস সি হয়ে গেল, এরকম গুণ আকারে নেই, যোগ আকারে।
তাও তোমার কোনো টেনশন নাই। কেন? তুমি cos a প্লাস বি এর ফর্মুলা কি শিখো নাই? cos a প্লাস বি সমান cos a cos b, cos a প্লাস বি সমান cos a cos b মাইনাস আমাদের cos a cos b মাইনাস sin a sin b শিখো নাই তুমি? cos cos sin sin শিখাইছি না? আমাদের সাইনের ফর্মুলা হচ্ছে sin cos cos sin, আর cos এর ফর্মুলা cos cos sin sin। কত চন্দ আকার আমরা শিখেছিলাম মজা করে। tan এর ফর্মুলা শিখছিলাম টানা প্লাস টানি ডিভাইড বাই 1 মাইনাস টানা টানি, সুন্দর করে শিখেছিলাম, সবাই জানো যারা আমার কাছে পড়ছিল ফার্স্ট ইয়ারে। তো তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে cos b প্লাস c এর মান বসাই দিই। তাহলে মান বসাই দিলে আমরা কি পাবো? ফর্মুলা বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি? cos b sin c উপরে আছে, তো নিচে মাইনাস cos a প্লাস b এর ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে cos a cos b মানে হচ্ছে cos b cos c মাইনাস মাইনাসে প্লাস sin b sin c প্লাস cos b cos c। একটু খেয়াল করে দেখো না, এটা কি দেখা যাচ্ছে না? ও মা, দেখা যাচ্ছে না, একটু নিচে নামাই দিই, দেখা যাইতেই হবে। আগে এটা দেখা যাক, এরপরে বাকি কাজ। এটা দেখা যাক, একটু দেখা যাবে না কোনো কথা, তাও আমি বুঝবো না। তাইলে দেখো ভাই, আমাদের এখানে কি দেখলাম ভাই? আমাদের এখানে cos a প্লাস বির ফর্মুলা cos a cos b প্লাস মাইনাস sin a sin b, তো মাইনাসটার কারণে প্রথমটা মাইনাস পরেরটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। এটা কাটাকাটি। এটা কার মান? tan থিটা এর মান। তুমি এই থিটাটার মান বের করবা। এখনও ক্যালকুলেশন বাকি, তুমি বুঝতেই পারতেছো, এখনও ক্যালকুলেশন বাকি, তুমি বুঝতেই পারতেছো। তো ক্যালকুলেশন যেহেতু বাকি, আমরা যাই উপরেরটা একটু মুছে ফেলি। এতটুকু আশা করি তোমরা বুঝে গেছো। তো আমি এটা মুছে ফেলতেছি। আমি লাস্ট লাইনটা উপরে লিখতেছি, tan থিটা ইকুয়ালস টু হচ্ছে, তুমি দেখো এটা কাটাকাটি, উপরে থেকে cos b sin c, cos b sin c, আর নিচে থাকে হচ্ছে sin b sin c, নিচে থাকে হচ্ছে sin b sin c। এবার একটু খেয়াল করে দেখো, আমাদের এই sin c sin c সেটাও ভাই আমার কাটাকাটি গেল। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া cos b sin b। তাহলে cos by sin সমান হচ্ছে cot b। তাহলে এটা পাইলাম। ওকে আহমদ ভাই মুছে দিছেন, সমস্যা নাই, সমস্যা নেই। ক্লাসের পরপরই হচ্ছে, ক্লাসের পর তুমি স্ক্রিনশট তুলে রাখতে পারবা, কোনো সমস্যা নেই। রেকর্ডেড থাকবে, তুমি স্ক্রিনশট আবার তুলে নিতে পারবা ক্লাস থেকে, কোনো সমস্যা নেই। আপাতত বুঝতে থাকো, হ্যাঁ আপাতত বুঝতে থাকো। দেখতেছো কি না? তাহলে আমাদের এখানে কাটাকাটি করার পর আমরা এটা পাইলাম, এরপর আবার কাটাকাটি করার পর এটা পাইলাম। এই তোমার কি মনে হচ্ছে না ভাইয়া, থিটার মান যদি বের করতে চাই, এখানে আমার tan আছে, এখানেও আমি একটা tan চাই। কিন্তু তুমি যদি চিন্তা করো ভাইয়া, কটটাকে 1/tan b লিখবা, তুমি কি কাটাকাটি করতে পারবা বা বাদ যাবে? জীবনেও না। তাইলে আমাকে এমন কোনো কাজ করতে হবে যাতে করে এখানে tan সামথিং থাকে। তাহলে তুমি বুঝতেই পারতেছো কোয়াড্রেন্ট ছাড়া কোনো উপায় নেই। তাহলে আমি এখানে লিখবো tan b লিখবো। তাহলে এখানে কিভাবে লিখলে tanটা কট হয়ে যাবে? অবশ্যই আমার 5/2 আমাদের 5/2 লিখবো, কারণ 5/2 লিখলে আমাদের যে জিনিসটা হয় সেখান থেকে আমরা tanটা কট হয়ে যাবে। ওকে, tanটা কট হয়ে যাবে, cot b। 5/2 যদি তুমি প্লাস লেখো, তাইলে কিন্তু 5/2 প্লাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু ভাইয়া আমাদের tanটা কি নেগেটিভ, তাহলে মাইনাস cot b চলে আসবে। তোমার তো মাইনাস নাই, তোমার আছে প্লাস, 5/2 মাইনাস, তাহলে কি হবে? ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ। তাহলে আমরা cot থেকে tan আনা দরকার, আনলাম, বিটা বি রেখে দিলাম। এখানে এমন কিছু একটা দিতে হবে যাতে করে চেঞ্জ হয়। চেঞ্জ না করতে চাইলে দিয়ে আমরা পাই, চেঞ্জ করতে চাইলে আমরা দিই 5/2 দিলাম। 5/2 প্লাস দিলে এই যে এই tanটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, কিন্তু আমার এখানে নেগেটিভ নাই, ওই কারণে আমাকে মাইনাস দিতে হইলো। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। ওকে, এবার তুমি চিন্তা করে দেখো না ভাই, পাই এর মান তাহলে সিম্পল একটা কথা, অলরেডি থিটার মান পেয়ে গেলাম ভাইয়া
5/2 মাইনাস বি। তুমি কত খুশি, কিন্তু যখন আমি এদিকে তাকাইছি তখন দেখি আমার কি একটা জিনিস আছে, মানে তুমি থিটার মান বের করতে তুমি আত্মহারা হয়ে গেছো, কিন্তু দেখলা যেটা তোমাকে বললো এটা অথবা এটা একটার সাথে মিলে না। তাহলে তোমাকে যেটা বের করতে বলছে সেখানে অনলি এ বি সি আছে, কিন্তু এখানে তোমার একটা পাই আছে, এই পাইটাকে এবিসিতে রূপান্তর করতে হবে না। কিভাবে রূপান্তর করব? আমরা জানি এ প্লাস বি প্লাস সি সমান পাই, কারণ এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কি? পাই। তাহলে আমাদের এ বি সি এই তিনটাকে যোগ করলে আমরা কি পাবো? পাই পাবো। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই। ওকে, নেক্সট। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান যদি পাই হয়, পায়ের মানটা বসাই দাও। পায়ের মানটা বসাই দিলে কি হয় একটু খেয়াল করে দেখো। এটা আমরা বসাই দিলে কি পাই? থিটা ইকুয়াল টু হচ্ছে পায়ের জায়গায় বসাবো এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2 মাইনাস বি। এবার তুমি বুঝতেই পারতেছো ভাইয়া। ওকে ওকে, এবার কিন্তু আমার আর কোনো পাই নেই। তোমার দুইটা জিনিস আছে, একটা ভগ্নাংশ একটা নন ভগ্নাংশ। ভগ্নাংশ দুইটা, একটা ভগ্নাংশ আর একটা ভগ্নাংশ সারা একসাথে থাকলে লসাগু করতে মন চায় না? অবশ্যই চায়। তাহলে তুমি লসাগু করে পেলো। 2টা যদি লসাগু নাও, এ প্লাস বি প্লাস সি মাইনাস 2b। ওকে ভাইয়া, তাহলে বি থেকে মাইনাস 2b বিয়োগ গেলে, বি থেকে 2b বিয়োগ গেলে কি হয়? মাইনাস বি। ওকে, তাহলে থিটার মান আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া এ, তাহলে হাফটাকে পাশে লিখি, হাফ ইন্টু এ মাইনাস বি প্লাস সি। তাহলে হাফ ইন্টু, এই যে দেখো এটার সাথে মিলে গেছে, হাফ ইন্টু এ মাইনাস বি প্লাস সি। নিশ্চয়ই আমাদের সিটাকে আগে লিখতে হবে এটার সাথে সাজানোর জন্য। তাহলে আমরা এটাকে লিখতে পারি হাফ ইন্টু সি প্লাস এ মাইনাস বি। তাহলে দেখো অলরেডি প্রমাণিত হয়ে গেছে একটার মান হচ্ছে, যে আমরা থিটা ধরছিলাম সেই থিটারটা আমরা পেয়ে গেছি। থিটা পেয়ে গেছি এত, থিটা পেয়ে গেছি হাফ অফ সি প্লাস এ মাইনাস বি। বলো আমরা এটা বুঝছি কিনা? এটা আমরা বুঝছি কিনা বলো? এটা বুঝছি কিনা? থিটার মান আমরা এত পেয়ে গেছি, থিটার মান আমরা এত পেয়ে গেছি, এটা কি আমরা বুঝেছি? থিটার মান আমরা এত পেয়ে গেছি, এটা কি আমরা বুঝেছি? থিটার মান আমরা এত পেয়ে গেছি। থিটার মান যেহেতু তুমি পেয়ে গেছো, এবার দরকার তোমার হচ্ছে সি মাইনাস থিটা এর মান। সি মাইনাস থিটার মান বের করেছি। তাহলে আমরা থিটার মান জানি, সি থেকে বিয়োগ করে দিলে আরেকটা পেয়ে যাবা। তাও আমি বিয়োগ করে দেখাবো, আগে বলো এটা বুঝছি কিনা। বলো এটা বুঝছি কিনা। হ্যাঁ, চিকনের মান। তাহলে চিকনের মানকে একটা থিটা একটা ছি মাইনাস থিটা কোণে বিভক্ত করছে। আমরা থিটা বের করলাম, এখন আমাকে ছি মাইনাস থিটা বের করতে হবে। তাহলে ছি থেকে থিটাটা বিয়োগ করে দিব। ওকে, একটাতে বের হয়ে গেছে, সেটা আমরা এখানে লিখি। তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম থিটা মানে হচ্ছে হাফ অফ সি প্লাস এ মাইনাস বি। তাহলে এখন আমার দরকার হচ্ছে সি মাইনাস থিটা। তো সি মাইনাস থিটা মানে কি? সি এর মান আমাদের, সি মাইনাস থিটার মান কত? সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই 2। তাহলে আমরা এখান থেকে আবার লসাগু নিব। তাহলে আমরা পেয়ে যাব 2c মাইনাস এ প্লাস বি। 2c থেকে সি গেলে থাকে আমার সি মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই 2। তোমার যেটা প্রমাণ করতে বলছে, প্রমাণ অনুযায়ী তারা সি এর পরে বি রাখছে, তারপর এ রাখছে। তাহলে তুমি সি এর এটাকে লিখতে পারো হাফ ইন্টু সি প্লাস বি মাইনাস এ, যেটা হচ্ছে আমার সি মাইনাস থিটা এর মান। অতএব আমরা বলতে পারবো লব্ধি সি কোণকে এত এবং এত কোণে বিভক্ত করে, যেটা আমার প্রমাণিত হয়ে গেছে। বলো বুঝছি কিনা? বলো। ও বুঝছি। এই ম্যাথটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো
এটা বাসায় প্র্যাকটিস করবা। আমি যথেষ্ট সহজ উপায়ে বোঝানোর চেষ্টা করছিলাম। তো আরেকটা ম্যাথ যেটা আমি করাই দিব না ভাবছিলাম, তাও করাই দিই, যেহেতু করাচ্ছি করাই দিই। সামুদ্রিক সূত্রের আরেকটা ম্যাথ আছে, সেই ম্যাথটাও করাই দিই। আজকে মনে আমরা সাইন সূত্রে যাবো ভাবছিলাম, সাইন সূত্রে মনে যাওয়া যাবে না, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। ওকে, সমস্যা নেই, সামুদ্রিক সূত্রটা আমি তোমাকে ফিনিশিং দিয়ে দিই আজকে। তাহলে আসো এবার আমরা আরেকটা ম্যাথ করি। এখন আমরা সামুদ্রিক সূত্রের লাস্ট ম্যাথ, এই অধ্যায়ে সামুদ্রিক সূত্রে আর কোনো ম্যাথ নাই। আর যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি যা করাইছি তার মধ্য থেকে তুমি নিজে নিজে করতে পারবা। আমি প্রচুর ম্যাথ করাই দিচ্ছি কিন্তু, এবং অনেকগুলো ম্যাথ আমি করাই দিব। তো আসো এবার আমি তোমাকে করাই দিব হচ্ছে আরেকটা ম্যাথ। এই ম্যাথটা একটু তোমাকে দেখতে হবে ভালো করে। তোমাকে বলা হলো ও এ ও বি সরল রেখা বরাবর ক্রিয়ারত ফি ও কিউ মানের বল দুইটির লব্ধি ও এ এর উপর লম্ব। এবার বললো একই রেখা বরাবর ক্রিয়ারত যথাক্রমে ফি প্রাইম ও কিউ প্রাইম মানের বল দুইটির লব্ধি, ফি প্রাইম ও কিউ প্রাইম মানের বল দুইটির লব্ধি ও বি এর উপর লম্ব হলে প্রমাণ করো যে ফি প্রাইম ইকুয়ালস টু কিউ প্রাইম। শেষ। আসো আমরা এটাই আমাদের লাস্ট ম্যাথ। এরপরে যে ছোট্ট একটা কনসেপ্ট করাবো, মানে কনসেপ্ট মিনস হচ্ছে আমাদের সামুদ্রিক সূত্রে একটা শর্টকাট। বলো আমরা এটা বুঝছি কিনা? সরি, বুঝবে কেন, করাই তো নাই। তাহলে আমরা আসি, করাই দিই। হ্যাঁ, বলা হলো ও এ ও বি সরল রেখা বরাবর ক্রিয়ারত ফি ও কিউ মানের বল দুটির লব্ধি। তাহলে আসো আমাদের একটা আছে, মনে করো ও বিন্দু, এদিকে এ, এদিকে মনে করো বি, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। বল দুটির লব্ধি, তাহলে লব্ধি তো ভিতরে হবে, কিন্তু তারা বলছে লব্ধি ও এর উপর লম্ব। তাহলে লব্ধি যদি ও এর উপর লম্ব হইতে হয়, এদিকে হয়, নিশ্চয়ই আমাদের ও বিটা এই বরাবর নাই, ও বিটা আমাদের এই বরাবর কোথাও আছে, ওকে ওকে। তাহলে আমাদের এই বরাবর আমাদের আছে লম্ব। তাহলে তোমাকে বলা হলো কি? তোমাকে বলা হলো ও এ, এই যে এটাকে নাম দিলাম হচ্ছে ও থেকে এই বরাবর আছে এ বরাবর বি, ও এ বরাবর পি, ও বি বরাবর কিউ। তারা বলে দিছে ও এ ও বি সরলরেখা বরাবর ক্রিয়ারত পি ও কিউ মানের দুইটি বলের লব্ধি ও এ এর উপর লম্ব। ভালো কথা। এবার বলা হলো একই রেখা বরাবর, মানে ও এ আর ও বি, একই রেখাগুলো কে কে? রেখা তো তোমাকে দুইটাই বলছে, ও এ ও বি, বলছে একই রেখা বরাবর ক্রিয়ারত। তো আমি রেখাগুলোকে একটু এই পাশে আঁকি, এখানে আবার আঁকতেছি। হ্যাঁ, সেম কনসেপ্ট এখানে আবার আঁকতেছি,
ও এ ও বি, মানে এই চিত্রটাই আবার এখানে আঁকলাম। এবার বলা হলো একই রেখা বরাবর ক্রিয়ারত যথাক্রমে ফি প্রাইম ও কিউ প্রাইম। আগে কাজ করছিল ফি এবং কিউ, এবার কাজ করতেছে ফি প্রাইম আর কিউ প্রাইম। ও এ বরাবর আগে কাজ করছিল ও এ এবং ও বি বরাবর, আগে ফি কিউ কাজ করছিল, এবার ফি প্রাইম কিউ প্রাইম। তারা বললো ফি প্রাইম কিউ মানের বল দুটি যখন কাজ করে ওই বল দুটির লব্ধি ও বি এর উপর লম্ব। এবার কিন্তু ও এর উপর লম্ব না, ও বি এর উপর লম্ব, তাহলে লব্ধি হচ্ছে এই বরাবর, ও বি এর উপর লম্ব। তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারতেছি ও বি এর উপর লম্ব এই কোণটা থিটা, তাহলে আমাদের এখানে লব্ধি আর প্রাইম দিলাম, এখানে লব্ধি আর দিলাম। এই কথাটা আমরা বুঝছি কিনা বলো, এই কথাটা বুঝছি কিনা? তাহলে এখানে বললো আমাদের সেম চিত্র, হ্যাঁ আমরা এখনও তুমি এই দুইটা আঁকবা, তুমি এটাও আঁকবা এটাও আঁকবা, পরীক্ষায় একটাও আঁকবা না, পরীক্ষায় একটাও আঁকবা না, পরীক্ষা কোনটা আঁকবা আমি পরে দেখাচ্ছি। তবে তার আগে আমরা এখানে একটু ক্যালকুলেশন করা শুরু করে দিই। সেই ক্যালকুলেশন কি? আমি কার মান জানি ভাই? আমি জানি হচ্ছে এই কোণটা থিটা এবং এই থিটার মান হচ্ছে ভাইয়া 90 ডিগ্রি, এবং আমি এখানে ধরে নিচ্ছি এই কোণটা থিটা এবং এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। থিটার মান জানি, থিটার মান যখন জানি তাহলে আমরা ইজিলি বলে দিতে পারবো ভাইয়া tan 90 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে সাইন বাই কস, মধ্যবর্তী কোণ ধরে নিলাম আলফা। এটা যদি আলফা হয় এটাও আলফা, কারণ সেম। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। এবার হচ্ছে ভাইয়া তুমি কার মান বের করতেছ? 90 এর মান। এই 90টা কার সাথে আছে ভাইয়া? পি এর সাথে। নাই কার সাথে? কিউ। যার সাথে নাই তাকে বসাবো, প্লাস অপরটা tan 90 ডিগ্রি মান আমরা কত জানি? এটার মান বসানো যায় হচ্ছে 1/0 ইকুয়ালস টু এটা, এরপর বজ্রগুণন করতে পারবো, এটা আমরা পরে করতেছি, আগে হচ্ছে আমি কনসেপ্ট দেখাচ্ছি। এবার এই চিত্রে যদি তুমি আসো তাহলে তুমি লিখতে পারবা tan 90 ডিগ্রি ইকুয়ালস টু আবার আগের মতো সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা। তুমি কার মান বের করবা? 90 ডিগ্রি। এই 90টা কার সাথে আছে? এই 90টা কিউ প্রাইমের সাথে আছে, নাই কার সাথে? ফি প্রাইম। যার সাথে নাই তাকে বসাইলাম, প্লাস অন্যটা। সিমিলারলি তুমি এই জায়গায় 1/0 বসাইয়া বজ্রগুণন করে দিতে পারবা। আগে বলো এতটুকু কথা আমরা বুঝছি কিনা, এতটুকু কথা আমরা বুঝছি কিনা, এতটুকু কথা আমরা বুঝছি কিনা আগে এটা বলো। এতটুকু কথা আমরা বুঝছি কিনা আগে আমরা এটা বলি। হ্যাঁ এটা আমরা বলো, এটা বলো। এই কমেন্টটা কে করলো? এমনিতে সিকুন তার সাথে আবার মাইনাস, দারুণ বুঝছি ভাই। ওকে ভাই, ওকে। এবার আসো, এটা তো আমি জাস্ট প্রাথমিক বেসিক বললাম, এটা তুমি খাতায় লিখে রাখবা, এক্সাম হলে কিচ্ছু করবো না। অলরেডি আমার ম্যাথ করা হয়ে গেছে। এবার আসো এক্সাম হলে কীভাবে ম্যাথ করবো, চিত্রটা দুইটা আঁকবো না। এক্সাম হলে আমরা কি করব? ও এ ও বি আঁকতেছি, কেন এবং কীভাবে আঁকতেছি সেটা অলরেডি আমি জানি, কিন্তু এই বরাবর নাম দিব হচ্ছে, এই বরাবর নাম দিব হচ্ছে এ, এই বরাবর নাম দিব হচ্ছে বি, এটাকে নাম দিলাম ও। এই বরাবর যখন পি কাজ করলো এবং কিউ কাজ করলো তখন তাদের লব্ধি কিন্তু ও এর উপর লম্ব। পি এবং কিউ এর লব্ধিটা এই যে আর, এই আরটা হচ্ছে পি এর উপর লম্ব। ওকে, এটার জন্য ফর্মুলা করে ফেলবো। কি ফর্মুলা? দেখো, সিম্পলি আমরা বলতে পারতেছি tan 90 ডিগ্রি ইকুয়ালস টু, মধ্যবর্তী কোণটাকে আমি আলফা ধরছি, একটু পরে লিখবো আলফাটা, এটাকে আমরা আলফা ধরছি, একটু পরে লিখবো, না হয়তো আমাদের গ্যাঞ্জাম হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম হচ্ছে সাইন আলফা বাই কজ আলফা। কারণ কীভাবে লিখছি সেটা অলরেডি আমি বলেই দিছি। এই 90 ডিগ্রি যেটা সেটা কার সাথে আছে? পি এর সাথে। নাই কার সাথে? কিউ। যার সাথে নাই তাকে বসাবো, বসাইলাম, প্লাস ভিন্ন অপরটা। ওকে, প্লাস অপরটা। এবার আসো, এবার তোমাকে বললো পি এবং কিউ না হয়ে যদি এরা আমার পি প্রাইম এবং কিউ প্রাইম হইতো তখন লব্ধিটা হচ্ছে ও বি এর উপর লম্ব। হয়েছে লম্ব? ও বি এর উপর লম্ব, তখন তাদের লব্ধিটাকে নাম দিলাম মনে করো আর প্রাইম। এবার আমি এটার জন্য ফর্মুলা করতে পারবো। এক্ষেত্রে কিন্তু বল দুইটা পি প্রাইম কিউ প্রাইম,
তাহলে আমরা এখান থেকে বলতে পারবো tan 90 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে সাইন আলফা বাই কজ আলফা। 90টা কার সাথে আছে? কিউ প্রাইমের সাথে, নাই কার সাথে আছে? ফি প্রাইমের সাথে নাই, ফি প্রাইম প্লাস অন্যটা মানে হচ্ছে কিউ প্রাইম, আর মধ্যবর্তী কোণ পুরোটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে আলফা। আর তোমার এদিকে তাকানোর দরকার নেই, পরীক্ষায় এই চিত্রটা আঁকবা তোমরা অ্যাট এ টাইম দুইটা। আমরা একটু আগে আমরা আলাদা করে দেখাই দিয়েছিলাম যাতে করে তোমাদের সুবিধা হয়। তোমরা এখন এটাই এঁকে তারপর তুমি এই দুইটা লিখবা, এরপরে বাকি কাজ তোমরা নিজেরাই করতে পারবে। tan 90 ডিগ্রি ইকুয়ালস আমরা বলতে পারি 1/0, তাহলে 1/0 ইকুয়ালস আমরা বলতে পারতেছি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কস আলফা। এখান থেকে আমরা বলতে পারতেছি ভাইয়া বজ্রগুণন করলে ফি প্লাস কিউ কস আলফা ইকুয়ালস টু 0। একইভাবে এখান থেকে আমরা বলতে পারি 1/0 ইকুয়ালস টু হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে ফি প্রাইম সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্রাইম প্লাস ফি প্রাইম কজ আলফা। বজ্রগুণন করলে বলতে পারি কিউ প্রাইম প্লাস ফি প্রাইম কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে 0। এবার তুমি চিন্তা করে দেখো ভাই, এখানে ফি কিউ আছে, এখানে ফি প্রাইম কিউ প্রাইম আছে, দুইটাই কিন্তু আলাদা আলাদা, বাট তোমার প্রমাণ যেটা বলছে প্রমাণে কিন্তু ফি প্রাইম কিউ প্রাইম একসাথে বলছে। এর মানে আমি বুঝতেই পারতেছি এই দুটি ইকুয়েশনকে একসাথে করতে হবে। কিভাবে একসাথে করবো? তাদের মধ্যে কোনো মিল নেই, আছে একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে কজ আলফা। কজ আলফা এখানেও আছে, কজ আলফা এখানেও আছে, তাহলে আলফা তো আলফাই, আলফার মান মনে করো 120, তাহলে এটাও কজ 120, এটাও কজ 120, ডেট মিনস দুইটা সেম। তাহলে আমরা দুই জায়গা থেকে কজ আলফা বের করি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কিউ কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ফি। এখান থেকে বলা যায় কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ফি ডিভাইড বাই কিউ। এখান থেকে বলতে পারি ফি প্রাইম কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কিউ প্রাইম। এখান থেকে বলা যায় কজ আলফা ইকুয়ালস টু মাইনাস কিউ প্রাইম বাই ফি প্রাইম। তাহলে তোমরা বলতে পারো ভাই আমরা এখান থেকে পেয়ে গেলাম এটা, দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1, অ্যান্ড এখান থেকে পেয়ে গেলাম এটা, দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। From equation number 1 and 2 we can say that our left hand side are same, so আমরা বলতে পারি right hand side are also same। তাহলে আমাদের left hand side দুইটা আমাদের সেম, তাহলে আমাদের right hand side ও সেম। তাহলে আমরা বলতে পারি from equation 1 and 2 we can say that minus phi divided by q is equals to minus q prime divided by phi prime, so minus minus চলে যাবে, বজ্রগুণন করি phi prime equals to q prime, this is our প্রমাণ। এন্ড আমরা বলতে পারি প্রমাণিত। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা বলো। এই একজনে প্রশ্ন করলো 1/0 কেন? দেখো আমাদের tan 90 ডিগ্রি এই কথাটার মানে হচ্ছে tan সমান আমরা জানি সাইন বাই কস, সাইন 90 ডিভাইডেড বাই cos 90, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, 1/0, অর্থাৎ tan 90 কে আমরা বলতে পারি 1/0। এবং 1/0 কে ম্যাথমেটিশিয়ানরা সংজ্ঞায়িত করতে পারে না, ওই কারণে তারা এটাকে বলে অসংজ্ঞায়িত। এটাকে কোনো সংজ্ঞায় ফেলা যায় না, কোনোভাবে সংজ্ঞায়িত করা যায় না, অসংজ্ঞায়িত। কিন্তু তুমি যদি এখানে লিখে দাও অসংজ্ঞায়িত, তাহলে কি তুমি আর কোনো ক্যালকুলেশন করতে পারবা? তুমি এখানে লিখে দিলা অসংজ্ঞায়িত ইকুয়ালস টু এটা, আর ক্যালকুলেশন করা সম্ভব না, কারণ এটা আমাদের সংজ্ঞাই নেই, অসংজ্ঞায়িত। ওই কারণে ক্যালকুলেশনের জন্য আমরা বলতে পারি অসংজ্ঞায়িত বলা যে কথা 1/0 বলাও সেম কথা। অ্যাকচুয়ালি tan 90 ডিগ্রির মান 1/0 হওয়ার কারণেই তাকে আমি অসংজ্ঞায়িত বলতেছি, বাট অসংজ্ঞায়িত বললে আমরা ক্যালকুলেশন করতে পারবো না। ওই কারণে আমরা tan 90 ডিগ্রির জায়গায় মান বসালাম 1/0 দেন আমরা বজ্রগুণন করে সলভ করলাম। আশা করি বুঝতে পারছো। আমাদের সামিয়া কাউসার ভাইয়া এই ম্যাথটা সাইন থিম দিয়েও তো করা যাবে। দেখো আমাদের একটা ম্যাথ অনেক উপায়ে করা যায়, সেটা কোনো ব্যাপার না। তবে আমাদের স্থিতিবিদ্যার মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে, আমরা সেম ম্যাথ অনেকগুলো, যেমন আমরা এখানে এই যাবত করে যতগুলো ম্যাথ করছি প্রত্যেকটা ম্যাথ তুমি সাইন রুল দিয়ে করতে পারবা। ইভেন আমাদের যে ত্রিভুজের আমাদের যে সামান্তরিক সূত্র সেটাও সাইন রুল দিয়ে প্রমাণ করা যায় চাইলে, অন্যান্যভাবে অনেক একটু কমপ্লেক্স মুডে যাইয়া।
কিন্তু সামান্তরিক সূত্র সরাসরি বসাই দিয়ে ম্যাথ করলে ম্যাথগুলো অনেক ইজি হয়। ওই কারণে আমি যতগুলো ম্যাথ, আমি পুরো বইয়ের সবগুলো ম্যাথ অ্যানালাইজ করি। তুমি দেখবা আমি কিছু কিছু ম্যাথ করাবো যেটা তোমার বইতে দেখবা সামান্তরিক সূত্র দিয়ে নাই, তাও আমি সামান্তরিক সূত্র দিয়ে করাইছি। মানে যত ম্যাথ সামান্তরিক সূত্র দিয়ে করলে ইজি হয় সবগুলো ম্যাথকে আমি একসাথে নিয়ে চলে আসছি। হ্যাঁ, একসাথে নিয়ে চলে আসছি। তো তোমার এখন আর অন্যটা চিন্তা করার দরকার নেই, করা যাবে। বাট আমার কথা হচ্ছে সবাই যে ঝামেলা করে স্থিতিবিদ্যার মধ্যে, ভাই একটা ম্যাথ কী দিয়ে করব, এই যখন তুমি যাইয়ে মাথাটাকে ঘোলাই ফেলবা তখন তোমার উল্টাপাল্টা হয়ে যাবে। ওই কারণে একটা কমন কনফিগারেশনে আসি। আমি প্রত্যেকটা ম্যাথে তোমাকে বলেই দিচ্ছি কেন আমরা এই কাজটা করতেছি। এটা স্যার আমরা অন্যটা করতে পারতাম। তো আমরা কমন কনফিগারেশনে থাকি, তাহলে পরীক্ষায় এলোমেলো হবে না। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। ওকে, আমরা এতটুকু বুঝতে পারছি। আমরা অনেক থিম দিয়ে করতে পারি, বাট আমরা সামান্তরিক থিম দিয়েই করবো। যেগুলো আমরা করাচ্ছি, আমরা যেভাবে করাচ্ছি আমরা ট্রাই করবো ওইভাবেই করতে। এবং প্রত্যেকটা ম্যাথে আমি তোমাকে বলে দিচ্ছি আমরা কেন এটা করতেছি, কীভাবে আমরা বুঝতেছি সামান্তরিক সূত্র, এটা আমরা প্রত্যেকটা ম্যাথে ডিফাইন করে দিচ্ছি। সো এভাবে করাটা যুক্তিসঙ্গত এবং করাটা তোমার জন্য বেনিফিটেড। এবার আসো তোমাকে আরেকটা কাজ করাই। অ্যান্ড আওয়ার লাস্ট কনসেপ্ট, এই কনসেপ্টটা তোমরা, আমি এখন যেটা করাবো এটা তোমরা বইতে গেলে দেখবা ওইটা অন্য উপায়ে প্রমাণ করে আমারটাই আনছে, বাট আমি অন্য উপায়ে যাব না। আমাদের ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ যেটার মধ্যে করে, যেটা সবচেয়ে বেশি করছে, ফিজিক্সেও করো তোমরা। ওই কারণে আমি তোমাদেরকে ম্যাক্সিমাম ম্যাথগুলা সামান্তরিক সূত্র দিয়ে করাতে চাচ্ছি। আসো, এটাই আমাদের লাস্ট আজকের জন্য। তোমাকে পরীক্ষা বলা হবে এরকম বলা হলো, কোন একটা বিন্দুতে এই দিকে একটা ভেক্টর কাজ করে, তার নাম হচ্ছে আমাদের একটা বল কাজ করে, তার নাম হচ্ছে ফি। এই দিকে একটা বল কাজ করে, ওই বলটার নাম হচ্ছে কিউ। তাহলে আমাকে বলা হলো আমাদের যে লব্ধি, ওই লব্ধিটা হচ্ছে এটার উপর লম্ব, লব্ধিটা হচ্ছে এটার উপর লম্ব। তাহলে একটু খেয়াল করে দেখো, মনে করো আমি আমার চিত্র আঁকার সুবিধাতে এটাকে একটু ছোটো করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে তুমি খেয়াল করে দেখো, পি এবং কিউর লব্ধি হচ্ছে এটা কিভাবে প্রমাণ করব? সিম্পল ভাইয়া, পি এবং কিউ দিয়ে একটা সামান্তরিক ড্র করতে হবে। সামান্তরিকের বিপরীত বাহুদের পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এটার সমান্তরাল করে এইদিকে আমরা আঁকি। হচ্ছে সমান্তরাল না একটু বেশি ভিতরে ঢুকে গেছে? হোপফুলি প্রায় সমান হয়েছে। তাহলে আমি এটাকে এটার সমান করার জন্য, হ্যাঁ ওকে, মানে অ্যাকচুয়ালি চিত্র আঁকতে গেলে চিত্রটা এরকম হয় যে আমার এইদিকে পি আছে, এইদিকে আমাদের কিউ আছে, তাদেরকে দিয়ে সামান্তরিক ড্র করলাম। এই যে এটাই হচ্ছে তাদের লব্ধি হচ্ছে ভাইয়া আর, এবং আমাদের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তো তোমাকে বলা হলো দুইটি বলের যে লব্ধিটা, ওই লব্ধি যে কোনো একটার উপর লম্ব, এটার উপর ফি এর উপর মনে করো লম্ব। তো ফি এর উপর যেহেতু তোমাকে লম্ব বলে দিছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এখান থেকে মেইন জিনিসটা কি, এখান থেকে মেইন জিনিসটা হচ্ছে ফি ও কিউ বলের লব্ধি, ফি ও কিউ বলের লব্ধি ফি বলের উপর লম্ব। যদি ফি ও কিউ বলের লব্ধি ফি বলের উপর লম্ব হয়, তাহলে তুমি 90 থিটাটা জানো। তাহলে তুমি এখান থেকে নিশ্চয়ই বলতে পারবা tan 90 ডিগ্রি ইকুয়ালস টু সাইন বাই কস, মধ্যবর্তী কোণটাকে নাম দিলাম হচ্ছে আলফা। তাহলে আমরা বলতে পারি সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। আমাদের 90টা কার সাথে আছে? এই 90টা ভাইয়া আমাদের ফি এর সাথে আছে, নাই কার সাথে? কিউ। যার সাথে নাই তাকে বসাইলাম প্লাস অন্যটা। এবার বলতে পারি 1/0 ইকুয়ালস টু, একটু আগেই করছি, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কজ আলফা। এখান থেকে আমরা বলতে পারি সিম্পলি আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া বজ্রগুণন করলে ফি প্লাস কিউ কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে 0।
এখান থেকে বলতে পারি কিউ কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে 0, মাইনাস ফি। এখান থেকে বলতে পারি কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ফি ডিভাইডেড বাই কিউ। তাহলে আমাদের এখান থেকে আমরা এই সূত্রটা জেনে গেলাম, এটা আমাদের মুখস্থ রেখে দিব। আমরা এমসিকিউর জন্য মুখস্থ করে ফেলবো। যদি আমাদের ফি ও কিউ দুইটি বলের লব্ধি ফি এর উপর লম্ব হয়, সূত্র এটা। তাহলে আমরা সব সময় এখানে বলবো ভাইয়া এই আলফা মানে হচ্ছে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। ওকে, আর এখানে যে আমরা দেখতেছি ফি মানে হচ্ছে লব্ধি যার উপর লম্ব, লব্ধি যার উপর লম্ব সেটা। আর নিচে বসবে লব্ধি যার উপর লম্ব নয়, লব্ধি যার উপর লম্ব নয়। তাহলে আমরা সিম্পলি বলতে পারি লব্ধি যার উপর লম্ব হয় বা আমাদের যার উপর লম্ব নয়। তাহলে আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি ভাইয়া কজ আলফা ইকুয়ালস টু মাইনাস হয় বাই নয়, হয় বাই নয়। আমাদের মানে হচ্ছে লব্ধি লম্ব হয়, লব্ধি লম্ব নয়। তাহলে লব্ধি যার উপর লম্ব সেটা উপরে বসবে, যার উপর লম্ব নয় সেটা নিচে বসবে। দিস ইজ আওয়ার শর্টকাট। অর্থাৎ আমরা এভাবে প্রমাণ করতে পারি। এমসিকিউর জন্য আমরা সরাসরি মুখস্থ করে ফেলবো, এটা ঠাড়া মুখস্থ করে ফেলবো। টিএম তোমরা জানো, টিএম মানে হচ্ছে ঠাড়া মুখস্থ। তাহলে আমরা এটা ঠাড়া মুখস্থ করে ফেলবো। কীভাবে মুখস্থ করব? আমাদের কজ আলফা ইকুয়ালস টু মাইনাস পি বাই, এভাবে মুখস্থ করবো কজ আলফা ইকুয়ালস টু মাইনাস হয় বাই নয়, কজ আলফা ইকুয়ালস টু মাইনাস হয় বাই নয়, কজ আলফা ইকুয়ালস টু মাইনাস হয় বাই নয়। হয় মানে লম্ব হয়, নয় মানে লম্ব নয়। তাহলে লব্ধি যার উপর লম্ব হয় সেটা হচ্ছে উপরে, লব্ধি যার উপর লম্ব নয় সেটা হচ্ছে নিচে। ওকে, এবার আসো, তোমাকে অনেক সময় বলা হয় এখান থেকে লব্ধির মান বের করতে। তো লব্ধির মান কীভাবে বের করবো? আমরা অনেক ঝামেলায় করে ফেলি লব্ধির ফর্মুলা দিয়ে, কোনো দরকার নেই। তুমি সিম্পলি চিন্তা করো ভাই, এটা যদি আমার ফি হয়, এটাও তো আমার ফি ভাই, এটাও তো আমার ফি। এবার আমরা যদি এই ত্রিভুজটা চিন্তা করি, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায়, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বলতে পারি না? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে আর ইকুয়ালস টু বলা যায় রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এটা কার মান ভাইয়া? এটা হচ্ছে লব্ধির মান। তাহলে আমরা ফর্মুলা লিখে ফেলবো ভাইয়া, আর মানে কি? লব্ধির মান, লব্ধির মান। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে যার উপর লম্ব নয়, যার উপর লম্ব নয়। ফি মানে কি? যার উপর লম্ব হয়, যার উপর লম্ব হয়। তাহলে আমরা এখান থেকে সিম্পলি বলতে পারবো ভাইয়া, আর ইকুয়ালস টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারবো ভাইয়া লব্ধির মান সমান আমরা বলতে পারি আর ইকুয়ালস টু, তাহলে আমরা বলতে পারি লব্ধির মান সমান রুট ওভার নয় স্কোয়ার মাইনাস হয় স্কোয়ার, এবং তুমি একটু খেয়াল করে দেখো এখানে কিউ এবং পি এর মধ্যে কে বড়? অবশ্যই ভাই কিউটা বড়, কারণ কিউ যদি বড় না হয় তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা ভ্যালিড না। তাহলে এই ধরনের সিচুয়েশন যদি আসে, তুমি মাথায় রাখবা যার সাথে লম্ব সেটা হচ্ছে ছোট, এটা হচ্ছে ছোট, আর যার সাথে লম্ব নয় সেটা হচ্ছে বড়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া কিউ ইজ গ্রেটার দেন পি। কীভাবে বুঝছি? এখান থেকে বুঝছি। অর্থাৎ এই ধরনের কনসেপ্ট রেখেছে কিউতে সবসময় পি এর থেকে বড় হয়। এর মানে যেটা বড় সেটা আমার লম্ব নয়, যেটা আমার ছোট সেটার উপর লম্ব হয়। এই কনসেপ্টে আমাকে বিশ্বাসী হইতে হয়। এখান থেকে আমাকে বলতে হবে আমাদের ডাইরেক্ট শর্টকাট শিখবো হচ্ছে, যদি আমার পি ও কিউ বলের লব্ধি পি বলের উপর লম্ব হয়, তাহলে আমাদের অর্থাৎ আমরা এভাবে চিন্তা করব, যদি দুইটা বলের মধ্যে লব্ধি যে কোনো একটার উপর লম্ব হয়, তাহলে কজ আলফা ইকুয়ালস টু মাইনাস হয় বাই নয়, আর হচ্ছে আমাদের লব্ধির মান ইকুয়ালস টু রুট ওভার নয় স্কোয়ার মাইনাস হয় স্কোয়ার। এবার আমরা মুখস্থ করব। তাহলে সোজা সাপটা হিসাব দেখো, এতটুকু আমরা বুঝছি কিনা?
এতটুকু যদি বুঝি, এবার ডাইরেক্ট শর্টকাট লিখে রাখো। শর্টকাটটা কি এভাবে লিখে রাখবো, দুইটি বলের লব্ধি যদি যে কোনো একটির উপর লম্ব হয়, লম্ব হয়, তাহলে এক নাম্বার কথা cos alpha equals to minus হয় ডিভাইডেড বাই 9, আর আমাদের লব্ধির মান ইকুয়ালস টু ধরে নিলাম আর ইকুয়ালস টু রুট ওভার 9 স্কোয়ার মাইনাস হয় স্কোয়ার। মুখস্থ রাখবো এভাবে। এই দুইটাই হচ্ছে আমাদের শর্টকাট, এটাই হচ্ছে আমাদের শর্টকাট। এবার আমরা একটু আগে যে ম্যাথটা করছিলাম সেটাতে এই শর্টকাটটা অ্যাপ্লাই করব। মানে যদি ম্যাথটা এমসিকিউতে আসে, একটু আগে যে ম্যাথটা করছিলাম সেই ম্যাথটা তোমার এমসিকিউতে আসতে পারতো, সেই এমসিকিউতে আসলে কেমন হইতো সেটা আমি এখন দেখাচ্ছি। একজন বলল লব্ধির মানের ক্ষেত্রে আলফা আসে নাই কেন ভাই? দেখো তুমি অন্যভাবে চিন্তা করতে পারো। আর ইকুয়ালস টু রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কজ অফ আলফা। তোমার কিন্তু কজ আলফার মান বের হয়েছিল মাইনাস ফি ডিভাইড বাই কিউ, অর্থাৎ তোমাদের এখান থেকে এটা বের হয়েছিল কিউ কজ আলফা সমান হচ্ছে মাইনাস ফি বের হয়েছিল। তুমি চাইলে এখানে বসাইতে পারো রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ফি ইন্টু কিউ কজ আলফা, এটার মান বসাইতে পারো মাইনাস ফি। আমরা অনেক সময় এটা এভাবেও করতে পারি যে তাহলে আমরা এখান থেকে বলতে পারবো রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে গুণ করলে মাইনাস 2 পি স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস পি স্কোয়ার, তাহলে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। দেখো চলে আসছে। অর্থাৎ আমার লব্ধির মানটা আলফার উপর ডিপেন্ড করে না, আলফার মান তো এখান থেকে ফিক্সড হয়ে গেছে, আলফার মান তো আগে থেকে ফিক্সড হয়েই আছে। সেই আলফাটা আমরা এখানে বসলে আর এর মান পেয়ে গেছি রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। বুঝছি কিনা বলো? তাহলে আমরা শর্টকাট মুখস্থ করবো এভাবে কজ আলফা ইকুয়ালস টু মাইনাস হয় বাই 9, আর লব্ধির মান সমান রুট ওভার 9 স্কোয়ার মাইনাস হয় স্কোয়ার। বলো বুঝছি কিনা? ওকে, এটাই হচ্ছে আমাদের শর্টকাট, মাথায় রাখতে হবে। অ্যান্ড লাস্ট, মানে একটু আগে আমরা যে ম্যাথটা তোমাকে প্রমাণ করতে বলছিলাম সেই ম্যাথটা তোমাকে কি এমসিকিউতে আসলো তার প্রমাণটা করে দিবে না। এমসিকিউতে এরকম বলবে ও এ বরাবর একটা বল কাজ করে ফি, ও বি বরাবর একটা বল কাজ করে হচ্ছে কিউ, তাদের যে লব্ধি সেই লব্ধিটা আমাদের ফি এর উপর লম্ব, এবং আমার এই বরাবর যদি ফি প্রাইম এই বরাবর কিউ প্রাইম কাজ করে তাহলে লব্ধিটা হচ্ছে আমাদের এটার উপর লম্ব। এবার বলবে তাহলে নিচের কোনটি সঠিক? প্রমাণ করতে যখন বলছো তুমি প্রমাণ করছো, এখন বলো তোমার নিচের কোনটি সঠিক। তুমি কি আবার ওখানে যাবা? কোনো দরকার নেই, তুমি ডাইরেক্ট বলতে পারবা এটা হচ্ছে আমাদের আলফা। তাহলে আমরা জানি হচ্ছে ভাই প্রথম ক্ষেত্রে আমরা তো আলফার ফর্মুলা জানি। এক্ষেত্রে কজ আলফা ইকুয়ালস টু মাইনাস হয় বাই 9, আর আমাদের আর ইকুয়ালস টু রুট ওভার 9 স্কোয়ার মাইনাস হয় স্কোয়ার। তাহলে আমাদের এখানে প্রথম ক্ষেত্রে আমরা কি বলতে পারি? কজ আলফা ইকুয়ালস টু মাইনাস হয় বাই 9, মানে লম্ব হয়। তাহলে কার উপর লম্ব হয়? ফি এর উপর লম্ব হয়, কিউ এর উপর লম্ব নয়। এবং এখান থেকে বলা যায় এখানে যে লব্ধি আর পাবো, আর সমান রুট ওভার 9 স্কোয়ার মাইনাস হয় স্কোয়ার। কি 9? আমাদের কিউ এর উপর লম্ব 9, তাহলে আমাদের কিউ স্কোয়ার মাইনাস ফি স্কোয়ার। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে বলতে পারি আমাদের কজ আলফা ইকুয়ালস টু সেম আলফা ইকুয়ালস টু মাইনাস হয় বাই 9। তাহলে আমাদের এবার কার উপর লম্ব হয়? এবার হচ্ছে কিউ এর উপর লম্ব হয়, কিউ প্রাইমের উপর। কার উপর লম্ব? 9 ফি প্রাইমের উপর। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এটা। আর আমরা লব্ধির মান, দুইটার ক্ষেত্রে তো লব্ধির মান সেম না, বল যেহেতু চেঞ্জ হয়েছে লব্ধিও চেঞ্জ হবে। তাহলে আমাদের আর প্রাইম ইকুয়ালস টু আমরা বলে দিতে পারি 9 স্কোয়ার মাইনাস হয় স্কোয়ার। আমাদের বলতে পারি 9 স্কোয়ার মাইনাস হয় স্কোয়ার, এর মানে ফি প্রাইম স্কোয়ার
মাইনাস কিউ প্রাইম স্কোয়ার। দেখো আমার ম্যাথ করা লাগে না, আমি ডাইরেক্ট মুখস্থ জেনে গেছি। এবার এখান থেকে সরাসরি বলতে পারি ভাইয়া আলফা তো দুই ক্ষেত্রে সেম, তাহলে এটা আর এটা সেম। এখান থেকে সিম্পলি বলে দিতে পারতেছি মাইনাস ফি ডিভাইড বাই কিউ ইকোয়াস টু হচ্ছে মাইনাস কিউ প্রাইম ডিভাইডেড বাই ফি প্রাইম। তাহলে আমার মাইনাস মাইনাস চলে গেলে ফি ফি প্রাইম ইকোয়াস টু হচ্ছে কিউ কিউ প্রাইম। এটা প্রমাণিত, এমসিকিউতে আসলো করে দিলাম, শেষ আজকের জন্য। বলো আমরা এতটুকু বুঝছি কি না, এতটুকু বুঝছি কি না? কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? কোয়েশ্চেন থাকলে করতে পারো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, নয় আমাদের ক্লাস এখানেই শেষ। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। এসএস তাড়াতাড়ি নিয়ে নাও। Ya.